মিডিয়া থেকে অনেক টাকাও ইনকাম করছি, বাট আমি টাকাগুলো ধরে রাখতে পারি নাই। এটার একটা রিজন হচ্ছে যে মিডিয়া থেকে তুমি ধরো 5 টাকা ইনকাম করতেছো, তোমাকে শো অফ করতে হবে 10 টাকার। তোমার কম্পিটিটর আছে সেটা হচ্ছে অমুক ব্যাচে সালমান। এন্ড ফাইনালি মানে ওই পুরো 400-450 মানুষের মধ্যে আমরা দুইজনই সিলেক্টেড হইছি। শাহের ভাই ওয়াজ ড্রাইভার এন্ড তাইব ওয়াজ লাইক হেল্পার। ইয়েস, এখন আমার উঠাই দিছে হচ্ছে আমি মুড়ি বেচো। ক্যানভাসার। হ্যাঁ, তারপরে সমস্যাটা হলো একে নিয়ে আমরা এখন কোথায় যাব? পরে আমাদের মনে হলো আচ্ছা যাই করছি পুরো জিনিসটা তো সিসি ক্যামেরা ধরা পড়ছে। এখন ব্যাপারটা হচ্ছে এই জিনিস যদি তোর প্রুফ করতে হয়, you have to see it. মানে ব্লাডি ডক্টর। This is for the first time আমি এটা কনফেস করতেছি। মনিরুজ্জামান স্যারকে আমি এই লিংকটা পাঠায় বলবো যে স্যার দিস ইজ ফর ইউ। আমি বললাম তোর কানের নিচের যে নরম জায়গাটা আছে না, ওখানে ধর তাস করে যদি একটা চট দেই তো কেমন লাগে? পঞ্চট করা দিই। ওইখান থেকে উই হ্যাভ কাম আ লং ওয়ে। মানে তুই আমাকে বিশ্বাস করস কেন? দেখেন স্বপ্নিল ভাই, রাতের স্বপ্নে বুঝেন না, পৃথিবীর এমন ভাবে ঘুরে ধর সূর্য কখন কোন অবস্থানে থাকে আমাদের মন মানসিকতা অনুযায়ী বদলায়। সো এখন এই নিষিদ্ধ কাজের জন্য আমাকে অ্যাপ্রোচ করছে হচ্ছে শিহাব শাহীন। আমি চিন্তা করতেছি এই নিষিদ্ধ কাজ আমি কেমনে করবো। এরকম মুচলেখা সাইন করার সময় আমি অর্ককে বলতেছিলাম যে তোর তো এমনিও ডাকবে না, শুধু শুধু মুচলেখা। ফারুকি ভাইকে তিশা ভাই বলতেছে, এই সরো তোমাকে একটা ছেলের কথা বলছিলাম না, ও হচ্ছে ছেলেটা মোস্তফা সরোয়ার ফারুক। ইয়েস, ওনার নামে অনেক কথা থাকতে পারে, এখন তো সরকারের অ্যাডভাইজার, রাইট, কিন্তু ডিরেক্টর হিসেবে ওটা ছিল মানে আসলে অন্য অবভিয়াসলি। কি ভেবেছিস তুই নিজেকে? কাইন্ড অফ। স্যার আমাদের তো পদক্ষেপ একটাই, ওকে ফায়ার করে দিব। সবকিছু করতে গেলে যেটা হয় যে কোনোটাই প্রপার হয় না, মানে ওই পিক লেভেলে যাওয়া যায় না। যে জিনিসটা আমার সাথে হয়েছে, আমি এটা কনফেস করতেছি বা আমি স্বীকার করে নিচ্ছি যে আমি আসলে সবকিছু ট্রাই করতে গেছি, সবকিছু। সাব্বির হাসান লিখন একজন জনপ্রিয় রেডিও জকি, অভিনেতা এবং পেশায় চিকিৎসক। রেডিও জকি হিসেবে তার যাত্রা শুরু হলেও সিনেমা, নাটক ও বিজ্ঞাপনের ঝলমলে দুনিয়ায়ও রেখেছেন নিজের ছাপ। তবে শেষ পর্যন্ত মানব সেবার মহান পেশা চিকিৎসাকেই বেছে নিয়েছেন স্থায়ী পথ চলা হিসেবে। সালমান শোয়ের আজকের পর্বে আমরা ফিরব রেডিওর সোনালী দিনগুলোর স্মৃতিতে, শুনব তার অভিজ্ঞতার গল্প আর জানব কেমন দেখছেন তিনি নিজের জীবন আর পথ চলার এই রূপান্তর। দোস্ত, থ্যাংক ইউ সো মাচ আমার শোতে আসার জন্য। আমি আজকে বুঝতে পারছি না যে এই শোতে আসলে হোস্ট কয়জন গেস্ট। না, এইটা না, ব্যাপারটা হচ্ছে যে এটা কোনো ফর্মাল পডকাস্ট না। আজকে আমাদের কথাবার্তা হবে তুই তুকারি। হ্যাঁ, মানে নরমালি পডকাস্ট বা হচ্ছে কোনো প্রোগ্রাম হোস্টিং এ কি হয়, গেস্টকে আপনি বা হচ্ছে গেস্ট নিজেও হচ্ছে উপস্থাপককে আপনি করেই সম্বোধন করে, বাট এখানে কোনো আপনি তুমি কিছু নাই, ডিরেক্ট তুই, কোনো কথা হবে না। আমরা দুজন হোস্ট, আমরা দুজনই হোস্ট, আমরা দুজনই গেস্ট। ইটস ইওর শো মিন্স ইটস মাই শো অলসো। থ্যাংক ইউ এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর কলিং মি হিয়ার। থ্যাংক ইউ দোস্ত। আমরা দুজনকে চিনি 2010 years 15 years সরি 2010 থেকে। আমরা মানে 2010 এ আমাদের প্রথম পরিচয়। তুই আমাকে প্রথম, মানে আমি তোকে প্রথম দেখলাম এটা আমার মনে নাই, তুই আমাকে প্রথম দেখলে এটা তুই আমাকে গল্পটা বলছিলি যে রেডিও টুডের অফিসের 13 তলায় অডিও রুমে আমরা ইন্টারভিউ দিতে গেছিলাম, একই সাথে ইন্টারভিউ দিতে গেছিলাম। আচ্ছা আমি তোরে বলি, তুই আর আমি হচ্ছে একই একটা ইনস্টিটিউট ছিল যেখান থেকে আমরা হচ্ছে একটা শর্ট কোর্স করছিলাম। এক্স্যাক্টলি, ওই যে লাভ গুরুর যেই রাজীব। জি, সো ওই সময়টাতে হচ্ছে আই হার্ড ইওর নেম সামহাউ কি আমি ওই সময় পপুলার ছিলাম? হ্যাঁ, অনেক পপুলার ছিল, তাই এখনো আছি। সো ওই সময় যেটা হয়েছে যে রাজীব দা বা আমাকে জাস্ট একটা কথা বলছিল, কোন একটা কারণে উনি আমাকে বলছিল যে তোমার কম্পিটিটর আছে, সেটা হচ্ছে অমুক ব্যাচে সালমান। ওকে, একদম স্ট্রেট। হ্যাঁ, সালমান মানে ব্যাপারটা এরকম যে আসলে অনেক তো স্টুডেন্টস, তখন তো আসলে আর্ট যে হওয়ার জন্য মানুষের অনেক ক্রেজ ছিল। তো বেসিক্যালি হচ্ছে তো ওই সময়টাতে তো অনেক আসলে স্টুডেন্ট ছিল। ইভেন ইফ আই এম নট রং আমাদের ব্যাচে মনে হয় 30-40 জন ছিল অ্যারাউন্ড দিস। হ্যাঁ, মানে সো এরকম আরো কয়েকটা ব্যাচ ছিল। আমি যে জায়গায়, মানে আমরা ইনফ্যাক্ট যে জায়গায় করতাম ওটা বোধহয় একটা কিন্ডারগার্টেনের রুম ছিল, স্কুলের উপরে ছোট্ট, মানে বাচ্চারা বসার মতো জায়গা, কিন্তু ওইখানে মানে মানুষ রাখার জায়গা নাই। সবাই আরজে হতে চায় এক একটা ব্যাচে। ইনফ্যাক্ট আমি শুনছিলাম প্রায় 200 স্টুডেন্ট ছিল হচ্ছে ওই সিজনে।
ওই সিজনে, রাইট রাইট। সো এন্ড আমি তো বললাম যেটা মানে মানে ওই যে কিউমুলেটিভ রেজাল্ট যেটা হয় না, যে আমাদেরকে গ্রেড দিছিল মনে আছে, এ প্লাস সামথিং লাইক দ্যাট। আমার মনে নাই, মনে নাই, ভুলে গেছি। না এ+ দিছিল। তো আমাকে রাজীব দা জাস্ট একটা কথাই বলছিল যে পুরা মানে আমার ব্যাচে আমার সাথে কেউ কোনো কম্পিটিটর নাই, বাট আই হ্যাভ এ কম্পিটিটর, হিজ নেম ইজ সালমান। ব্যাপারটা হচ্ছে অন্য ব্যাচে। সো ওই সময় আমি তোর নামটা ফার্স্ট শুনি। দেন হচ্ছে যখন রেডিও টুডেতে ইন্টারভিউ, একই দিনে ইন্টারভিউ ইভেন, আমি তোর পাশের সিটে এসে বসছিলাম, রাইট তাই না? মানে লোকে লোকার ভাই ওই দিন কতগুলো মানুষ ছিল বলতো? রেডিও টুডের দাবি তো বোধহয় 400-450 লোকের মিনিমাম, তাই না? মিনিমাম ইন্টারভিউ দিতে আসছে, ওরা আরজে হইতে চায়। এবং আমি মনে হয় ইউনিভার্সিটি থেকে কামাল আতাতুর্কে আসছি দুপুরের দিকে, তখন বোধহয় বিকাল বা সন্ধ্যা হয়ে গেছে, বিকেলের দিকে। মানে আমি সিরিয়াল পাচ্ছি না, আমরাও সিরিয়াল পাচ্ছিলাম শত মানুষ। এবং আমি পরে দেখলাম তোর পাশের সিটটা খালি হয়েছে, আমি ওখানে গিয়ে চুপ করে বসছি। আচ্ছা, বসার পরে মনে হয় কথাবার্তা হয়েছে, এক্স্যাক্টলি। এন্ড যখন তুই বলছিস যে তুই সালমান, আমি তখন বলছি যে আর ইউ ফ্রম দ্যাট ইনস্টিটিউট অর নট? এক্স্যাক্টলি। তখন বলে হ্যাঁ, তুই বলে হ্যাঁ, আমি তখন বলছি যে ওকে ইউ আর দ্য কম্পিটিটর। ইয়া এন্ড ফাইনালি মানে ওই পুরো 400-450 মানুষের মধ্যে আমরা দুইজনই সিলেক্টেড হইছি, তাই না? একদম মানে কি বলবো, মানে শুধু দুইজন, মানে দুইজন, সাথে সুস্মিতা আপু। সুস্মিতা, ও রাইট, আমাদের সাথে শুধুমাত্র সুস্মিতা আপু সিলেক্ট হয়েছে, মনে করে দেখ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে, কারণ একটা মেয়ে দরকার। যার সাথে প্রত্যয় ভাইয়ের খুব ঝগড়া লাগতো কিছুদিন পর। তো সুস্মিতা আপু সিলেক্ট হয়েছিল, আমরা তিনজন ওভারঅল ওই ব্যাচ থেকে। এক্স্যাক্টলি। তো বাট জার্নিটা তো অদ্ভুত ছিল, বিশেষ করে হচ্ছে রেডিওর বিনা বেতনে মানে অবৈতনিক চাকরি আমরা যে পরিমাণ করেছি। নীরবদার একটা কথা খুব মাথায় আসতেছে, বাট বলতে পারতেছি না। আচ্ছা, একটু কনটেক্সটটা এরকম, তাই না, যে ওই সময় রেডিও টুডের হেড অফ প্রোগ্রাম হচ্ছেন আরজে নীরব, এবং উনি তখন যথেষ্ট পপুলার। তো আমাদেরকে তখন বলা হলো তোমরা সিলেক্টেড, কিন্তু তোমাদের একটা ট্রেনিং এর মধ্য দিয়ে যাইতে হবে, এবং সেই ট্রেনিংটা শুরু আছে, কবে শেষ হবে আমরা জানি না। এবং আরেকটা জিনিস কি, ট্রেনিং এর মধ্যে তোরে আমারে পাঠাইলো হচ্ছে বসুন্ধরা সিটিতে অন্যদের অডিশন নেওয়ার জন্য। মানে আমাদের কোনো চাকরি নাই, আমরা জানি না যে আমরা অ্যাপয়েন্টেড কিনা, আমরা হচ্ছে নতুন ব্যাচের স্টুডেন্ট, মানে স্টুডেন্ট না, যারা হচ্ছে আরজে হতে চায়, ওনাদের অডিশন নিচ্ছি। এক্স্যাক্টলি। মানে কি উইয়ার্ড একটা ব্যাপার। মানে এটা কিন্তু খুব ডিফিকাল্ট জব ছিল, অবভিয়াসলি, মানে কোনো আইডি কার্ড নাই, এবং লোকজন এসে জিজ্ঞেস করতো ভাই আপনি কে, কারণ তখন শো নাই আমাদের, তাই না? এবং আচ্ছা, আমার মনে আছে আমি তখন মানে একবার প্যারা খেয়ে কি একটা মেয়ে এসে আমাকে বললো যে ভাই আপনি, আমি বললাম আমি রেডিও টুডের। কি করেন আপনি? মানে মায়েরা ছাড়বে না আমাকে, হ্যাঁ কি করেন? তা আমি বললাম যে আরজিং করি। বলে আপনাকে তো কখনো শুনিনি। আমি বললাম নাশনারি তো কথা মনে মনে বললাম, আর পরে বললাম যে না, রেডিও টুডের আসলে অনেকগুলো স্টেশন, তো আচ্ছা সবগুলো ঢাকা থেকে শোনা যায় না। তখন কিন্তু আমাদেরকে কোনো শো অ্যাসাইন করে নাই, আমাদেরকে পাঠিয়ে দিল হচ্ছে বসুন্ধরা সিটিতে অডিশন নেওয়ার জন্য, আমরা অডিশন নিচ্ছি। এবং মোস্ট প্রবাবলি ওই ব্যাচে অর্করা হচ্ছে ওই ব্যাচের, এক্স্যাক্টলি, মানে আমরা যাদের অডিশন নিয়েছিলাম, অর্ক, রিচার্ড, তারপর আরো যারা ছিল এরা হচ্ছে। কিন্তু পরের ব্যাচে না এতজনকে নিছে, আমাদের ব্যাচ থেকে মানে কাউকে, মানে আমাদেরকে ইভেন অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে কিনা সেটাও কেউ বলতে পারে না। এক্স্যাক্টলি। যাই, আমি নীরবদার কথাটা বলেই ফেলি না, ইটস পডকাস্ট, সো এখানে অনেক কিছু মানে ইটস আনসেন্সার্ড কাইন্ড অফ। হ্যাঁ, সো বিষয়টা উনি খুব চমৎকার করে বলছিল যে আমরা অলমোস্ট 3-4 মাস কোনো বেতন ছাড়া ট্রেনিং করতেছি, অন এয়ার ট্রেনিং, অফ এয়ার ট্রেনিং, যা যা দরকার, কনসোল ট্রেনিং। মানে আমি একটু বলি, মানে অডিয়েন্সের সুবিধার জন্য আমরা স্টার্ট করছিলাম বোধহয় মার্চের দিকে, মোস্ট প্রবাবলি মার্চ এপ্রিল, এবং ততক্ষণে যতক্ষণ মানে তুই যখনকার কথা বলছিস প্রায় অগাস্ট, এবং আমরা সেপ্টেম্বরে গিয়ে মনে হয় আমরা আসলাম, হ্যাঁ অ্যাপয়েন্টমেন্ট লেটার পাইছি সেপ্টেম্বরে, রাইট। সো প্রতিদিন আমাদের প্রায় 12 থেকে 14 ঘন্টা অফিসে যেতে হতো, রাইট। এবং আমরা তখন ফুল টাইম স্টুডেন্ট, তুই ঢাকা ডেন্টালে পড়িস, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, এবং তার মধ্যে 12 থেকে 14 ঘন্টা আমরা আসি যাই, কিন্তু কোনো টাকা নাই, কোনো পয়সা নাই। তো এখন ব্যাপারটা হচ্ছে যে নীরবদার কাছে গেলাম যে মানে আর পারতেছি না দাদা, ব্যাপারটা হচ্ছে যে মানে কিছু একটা করো, লাইক
ইদার তোমরা আমাকে জয়েন করাও, অ্যাপয়েন্টমেন্ট লেটার দাও, বলে দেন, আর নাহলে বলে দাও যে তোমার যে ভেতরের রুমটাই না যেখানে সাউন্ড না, ওই নীরবদার একটা আলাদা রুম ছিল, এক্স্যাক্টলি, মানে যেখানে গান সিলেক্ট করতে, গান সিলেক্ট করতে হবে, মিউজিক মাস্টারের রুম। এক্স্যাক্টলি। তো আমি গিয়ে বললাম যে দাদা এখন কিছু একটা করো, মানে আমরা পারতেছি না আর কি, ঠিক আছে, মানে আমি স্পেসিফিকলি আমি পারতেছি না হুদাই। আর তার উপর আমার মানে অ্যাজ ইউ নো যে মেডিকেল সায়েন্সের পড়াশোনার একটা চাপ থাকে, সো ওই চাপের ফাঁক দিয়ে আমি 12-14 ঘন্টা প্রতিদিন অফিসে আসতেছি, যাচ্ছি, জানি না, এবং ফিউচার কি তাও জানি না, হ্যাঁ, যে আমার আদৌ চাকরি আছে না, মানে চাকরি হবে নাকি হবে না তাও জানি না। তো নীরবদা বলল যে হোয়াট এভার, চাকরিটা যেদিন পেয়ে গেলাম, তো সেদিন চাকরি পাওয়ার পরে সে খুব বাজেভাবে বলছিল যে শোন, এখন থেকে জিনিসটা হচ্ছে এতদিন রেডিও টুডির প্রতি তোদের যেটা ছিল, দ্যাট ওয়াজ আউট অফ লাভ, রাইট নাও দ্যাট ইজ গোয়িং টু বি এ লিটল প্রস্টিটিউশন, মানে তুমি টাকার বিনিময়ে এখানে কাজ করছো, আর তুমি এতদিন কাজ করেছো ভালোবাসার বিনিময়ে। ওনার এই কথাটার সাথে আমি না পুরোটা আসলে বিশ্বাস করি না। হোয়াটএভার, তো ওই সময়টাতে বিষয়টা এরকম ছিল যে উনি মানে জাস্ট উনি একটা এক্সাম্পল দিছিল, উনি ফিলোসফিক্যাল জায়গা থেকে দিছিল, মানুষটা একটু ফিলোসফিক্যাল। হ্যাঁ, তো যাই হোক, মানে আমার মনে আছে যে উনি এই কথাটা বলছিলেন। মানে আমি পুরোটা এগ্রি করি না কেন, কারণ আমার কাছে মনে হয়েছে যে রেডিও টুডে থেকে আমি যে কয় টাকাই বেতন নিছি 6 বছর চাকরিতে, তুই যে কয় টাকাই বেতন নিয়েছিস, কিন্তু দ্য লাভ ফর দ্যাট স্টেশন নেভার ডাইড। এক্স্যাক্টলি, স্টিল নট, তাই না? আমরা এখনো ইফতার করি একসাথে, বছরে অন্তত একটা সময় যদি রেডিও টুডের পরিচয়ের কাউকে পাই। ইনফ্যাক্ট আমি এরকমও মানুষ পাইছি যারা রেডিও টুডের নিউজে ছিলেন, আমি কাজের কারণে ওনাদেরকে গিয়ে যখন গল্প করছি, ভাইয়া উনি এখন টেলিভিশনে খুব ভালো পজিশনে আছেন, এরকম মানুষজন, ভাইয়া কি করতেন, আপনার ক্যারিয়ার কোত্থেকে শুরু হচ্ছে, তো জার্নিতে যখন ওনারা রেডিও টুডের কথা বলেন এবং আমি যখন আমার সময়কার বলি যে আমিও রেডিও টুডেতে ছিলাম, যে আন্তরিকতাটা আমি ওনাদের চোখে দেখি প্রথম দেখায়, সেটা আসলে মানে দ্যাট ইজ লাভ। রেডিও টুডের প্রতি ডেফিনেটলি লাভ তো আছে, কিন্তু না উনি ওটাকে একটু মানে আমরা যে কয়দিন আসলে কুত্তার মতো খাটছি, টু বি ভেরি অনেস্ট, লাইক কোনো কথা নাই, দিন রাত যে কোনো সময় ডাকলে অফিসে যাচ্ছি, কিন্তু কোনো বেতন নাই। আমার একটা জিনিস খুব মনে পড়ে দোস্ত, সেটা হলো রেডিও টুডে মানে ওই 4-5 মাসে বেতন না দিলেও যেটা দিত সেটা হচ্ছে গাড়ি দিয়ে পিক করতো, গাড়ি দিয়ে নামায় দিত। কিন্তু আমি হইতাম মানে আমি জানি না তোর বেলায় তুইও সেম গাড়িতে যেতে কিনা, তুই গাড়িতে যাইতি, আমি হইতাম সবার শেষের মানুষটা। মানে ধর আমার বাসা হচ্ছে ক্যান্টনমেন্টের পাশে, উত্তরা একজনকে নামায়, তারপরে মনে কর মোহাম্মদপুর একজনকে নামায়, তারপরে এসে ক্যান্টনমেন্টে নামাইতো আমাকে। আচ্ছা, মানে এই ডিসক্রিমিনেশনটা, যেহেতু ট্রেনই ও তো অ্যাপয়েন্টমেন্ট নাই, এখনো কিছু নাই, সেটাই আগে হচ্ছে ওর বাসার সামনে দিয়ে ঘুরে যাই আগে নিজের বাসায়, তারপরে দুনিয়াদারি ঘুরে তারপরে ওরে নামাবা, অসুবিধা নাই। বাট ওকে, তো তোর প্রথম শো কোনটা দিয়ে স্টার্ট করলি? আমার প্রথম শো স্টার্ট হয়েছিল অ্যাকচুয়ালি ইউটার্নে, শায়ের ভাইয়ের সাথে। শায়ের ভাই আর তাইব ছিল ওই সময়। ওকে, সো ওই জায়গায় ওরা দুইজনই হচ্ছে আমাকে দিল রাতে হুতুম প্যাঁচায়, এবং তুই খুব খুশি ছিলি? না, আমি খুশি ছিলাম, কারণ ইউটার্ন তখন খুবই পপুলার শো। হ্যাঁ, খুবই পপুলার শো, এবং ওই জায়গায় হচ্ছে শায়ের ভাই আর অলরেডি হচ্ছে কাইন্ড অফ একটা ক্যারেক্টার বানায় দিল। এক্স্যাক্টলি। সো বাট আমি ওই ক্যারেক্টারে ফিট করলাম না, এটা আমার কাছে মনে হয়েছে। কি ছিল ক্যারেক্টার? What the character was, I don't remember, মানে ব্যাপারটা হচ্ছে ওরা যে মানে ওরা তো ক্যারেক্টারই প্লে করতো। ইউটার্নের প্ল্যানটা কি ছিল, শায়ের ভাই ওয়াজ ড্রাইভার এন্ড তাইব ওয়াজ লাইক হেল্পার। ইয়েস, এখন আমার উঠাই দিছে হচ্ছে আমি মুড়ি বেচো, ক্যানভাসার। হ্যাঁ, আমি মাঝে মধ্যে আসবো, আইসা এটা সেটা বেচে চলে যাবো। আরে এটা জীবনে তো কোনোদিন বেচি না, করি নাই, সো এটা তো যায় না আমার সাথে। তো আমি না বুঝতেছিলাম না যে এটা আসলেই যাইতেছে কি যাইতেছে না। দেন বেশি দিন করা হয়নি লাকিলি। সো এরপর হচ্ছে একটি ঈদের ছুটি পড়লো মোস্ট প্রবাবলি। সো ঈদের ছুটির পর আসার পরপরই জানলাম যে আমাকে হুতুম প্যাঁচা দেওয়া হবে, বা আসার পরপরই হুতুম প্যাঁচা শিফট করা হলো, এবং এরপর শুরু হলো সেই নির্ঘুম রাতের গল্প। একদম মানে টানা আমরা কতদিন যে ঘুমাই নাই ঠিক মতো। এটার মধ্যে একটা ডিসক্রিমিনেশন ছিল, তুই চিন্তা করে দেখ। মানে যারা সিনিয়র ছিল, আমি বলি আমার মনে আছে, যারা সিনিয়র ছিল লাইক মেহরিন আপু, অরণ্য ভাই, অরণ্য ভাইকে তো ওখান থেকে সরায় তারপরে তো আমাকে ওখানে দেওয়া হলো। তো ওখানে দেওয়ার পরে টোটাল আমরা হয়ে গেলাম হুতুম প্যাঁচার মেম্বার 3 জন, তুই, আমি আর মেহরিন আপু। রাইট। সো মেহরিন আপু বা অরণ্য ভাই যারা সিনিয়র, তাদের জন্য হচ্ছে একদিন রাতের বেলা শো করলে পরের দিন সকাল থেকে পরের মানে ওই দিন সকালবেলা অফিস শেষ করে যাচ্ছে, ওই দিনটা ওই রাতটা পরের দিনটা
কোনো কাজ নাই, আই মিন অফিসে আসতে হবে না, পরের দিন মানে একদিনের পর লাইক প্রতি মাসে 15 দিন তারা অফিস করবে, ব্যাপারটা এরকম। এক্স্যাক্টলি। আমাদের বেলায় কি হলো, আমরা 30 দিন, মানে অলমোস্ট 30 দিন বলতে গেলে হচ্ছে ওই যে 4 দিন যেটা উইকলি ডে অফ, যেটা নর্মাল সবার থাকে, আমাদেরও তাই। মানে আমার যতটুকু মনে পড়ে যে যেদিন আসলে আমাদের ছুটি থাকতো ওই দিনও মনে হয় আমরা দুপুরবেলা অফিসে আসতাম, কি কি সব ভয়েস টয়েসের বা ট্রেনিং, তখনও তো আসলে হ্যাঁ যেহেতু আমরা ছিলাম হচ্ছে মানে ইয়াংগেস্ট কাইন্ড অফ, এবং আমরা ভয়ে ছিলাম যেহেতু আমাদের চাকরি খুব কষ্টে হয়েছে। ভয় নিয়ে আমার তোকে নিয়ে একটা গল্প বলার আছে। বল। সেটা তার আগে আমি ডিসক্রিমিনেশন আরেকটা আলাপ দিই, সেটা হচ্ছে মেরিনাপু মাফ করবেন আপনি যদি দেখে থাকেন, দোষটা আপনার না, মানে দোষটা আপনার না, ইটস সিচুয়েশন আর কি। ম্যানেজমেন্ট নামে একজন আছে, একজন ছিলেন যার দোষ। ধরো আমাদের শোটা স্টার্ট হইতো রাত 11টায়, সরি রাত 1টায়, শেষ হইতো রাত 4টায়। মেরিনাপু তখনই তাকে একটা গাড়ি দেওয়া হইতো, উনি বাসায় চলে যেতেন, আমাদেরকে থাকতে হইতো 6টা পর্যন্ত, বিকজ অফ 5টার সময় একটা নিউজ আপডেটের একটা মানে জাস্ট আওয়ারলি, বাংলাদেশ বেতারে না আওয়ারলি নিউজ ছিল। 6টায় হচ্ছে গ্রিন এফএম শুরু হতো, তখন বিনতি আপু করতে হচ্ছে গ্রিন এফএম। সো বিনতি আপু যখন 6টায় অফিসে ঢুকতো, তারপর আমরা আসলে বেরোনোর সুযোগ পাইতাম, তার আগ পর্যন্ত আমরা বেরোনোর সুযোগ পাইতাম। এই হচ্ছে বিষয়। মানে তোর ভয় নিয়ে একটা মজার গল্প আছে, সেটা হচ্ছে একবার এরকম 4টা থেকে মানে রাত 4টা থেকে ভোর 6টা পর্যন্ত এরকম সময়টাতে মনে আছে যে আমরা স্টুডিও, আমরা তো তখন পুরো অফিসে আমার, যেখানে ইচ্ছা সেখানে। একদিন এরকম হয়েছে যে আমাদের মনে হয়েছে যে চল আমরা ঘুমাই, এবং এরকম একটা চেয়ারে আমরা হেলান দিয়ে আরেকটা চেয়ারে পা দিয়ে আমরা দুইজন গল্প করতেছি, দুটা 4টা চেয়ারে। তো গল্প করার এক পর্যায়ে তুই এরকম ভর দিয়ে এই হাতলটা ভেঙে ফেলছিস, ওটা সমস্যা না। তারপরের সমস্যাটা হলো একে নিয়ে আমরা এখন কোথায় যাব? তুই আমাকে প্রশ্ন করলি, আচ্ছা দোস্ত, আমি যে এখন চেয়ারটার হাতল ভেঙে ফেললাম, আমাকে চাকরি চলে যাবে? আমি বললাম না, এত ছোট কাজে তোর চাকরি যাবে না। পরে তুই করলি কি, এই চেয়ারটা এখান থেকে সরায় ইয়াতে নিয়ে নিলি, কি জানি কিচেনের ওই চিপাতে ওখানে রাখলি। মানে আই স্টিল রিমেম্বার আমরা কি করতেছিলাম, এবং পরে আমাদের মনে হলো আচ্ছা যাই করছি পুরো জিনিসটা তো সিসি ক্যামেরা ধরা পড়ছে। ও বয়, দ্যাট ওয়াজ লিটারালি হিলেরিয়াস ম্যান। আচ্ছা আমি একটা জিনিস কনফেস করি আজকে। হ্যাঁ প্লিজ। রেডিও স্টুডেন্ট যারা আছেন, ইভেন ম্যানেজমেন্টের খুব বড় পোস্টেরই একজনের সাথে কাইন্ড অফ এটা আমার করা। ঘটনা হচ্ছে, আমি মানে ঘটনাটা একটু এক্সপ্লেইন করি। বিষয়টা হচ্ছে যে আমার তো ঈদের শো করতেছি, রাইট? সো আমি তখন তো থাকতাম হলে থাকা অবস্থায় যেটা হইতো যে আমার হল ভ্যাকেন্ট হয়ে যেত হচ্ছে ম্যাক্সিমাম 25-26 রোজায়, ইভেন কুরবানি ঈদের ক্ষেত্রেও হচ্ছে 3-4 দিন আগে। মানে কলেজ যখন অফ তখন হচ্ছে হল অফ এবং সিলগালা করে দিত, হলে কেউ থাকতে পারবে না। তো এই কারণে হচ্ছে আমার আসলে তখন অ্যাকোমোডেশন একটা ফ্যাক্টর, কারণ ঈদে যেটা হয় যে আমার আত্মীয় স্বজনও যারা ঢাকায় থাকে তারাও ঈদ করতে আসলে রংপুরে চলে যায়। প্রতি ঈদই তোর জন্য এরকম যন্ত্রণা ছিল। আমি একটু বলে রাখি যে মিডিয়াতে আসলে কোনো বন্ধ নাই। সো আপনি যখন ঈদের ছুটি পালন করেন মিডিয়াতে, তখন মানে মিডিয়া যদি ঈদের ছুটি করে তাহলে আপনি টেলিভিশনে বা রেডিওতে দেখবেন কি বা শুনবেন কি। সো আমাদের আসলে কোনো গভর্নমেন্ট হলিডে থাকতো না। এক্স্যাক্টলি। তো যার কারণে হচ্ছে প্রতি মানে ঈদে যারা তোরা ঢাকায় ঈদ করতে, তো তারা অফিস করতে। এক্স্যাক্টলি। তো এখন আমার ক্ষেত্রে তো আসলে করার কিছু নাই, তো আমি প্রত্যেকটা ঈদে ছুটি নিচ্ছি। আমি রোজার ঈদের ছুটি নিচ্ছি, আবার কোরবানি ঈদের ছুটি নিচ্ছি, আবার রোজার ঈদের ছুটি নিচ্ছি, আবার কোরবানি ঈদের ছুটি নিব। এরকম একটা কন্ডিশনে আমাকে অলরেডি ম্যানেজমেন্ট থেকে ইনফর্ম করা হলো যে এইবার তোমার ঈদের ছুটি হবে না। মানে হবে না, কোনোভাবেই হবে না। এখন তুমি কি করবা সেটা তুমি জানো। তুমি এখন তুমি হোটেলে থাকবা নাকি হচ্ছে মানে কোথায় থাকবা? আমি বলছি যে ভাই দেখেন, আমার তো আসলে থাকার প্রবলেম, বিকজ আমার আত্মীয় স্বজন যারা ঢাকায় থাকে তারা তো চলে যাবে, হ্যাঁ, আর আমার হল থাকবে ভ্যাকেন্ট। এখন আমি ওখানে কিভাবে যাব, মানে থাকবো কিভাবে, তাহলে শো করবো কিভাবে? সো অফিস তখন মানে আগে থেকে আমাকে মানে ওয়ার্ন করে রাখছে যে আমাকে ছুটি দিচ্ছে না। যখন ছুটি দিচ্ছে না, ভাবলাম যে এখন তাহলে কি করা যায়, কিছু একটা তো করতে হবে, কিছুটা পাকাইতে হবে। এখন আমি যে পাকানটা পাকাইলাম সেটা হচ্ছে মাথার মধ্যে পাকাচ্ছি, অ্যাকচুয়ালি কি করব বুঝতেছি না। তো ধর ঈদের প্রায় 10-15 দিন আগে, সো অলমোস্ট 10-15 দিন আগে আমার মাথায় একটা আইডিয়া আসলো
সো আইডিয়া ওয়াজ লাইক আমি অফিসে গেলাম এবং আমি তখনও বাই দ্য ওয়ে অ্যাক্টিং প্রফেশনে ঢুকি নাই। সো আই মিন কোনো টেলিভিশনের সামনে মানে আই মিন ক্যামেরার সামনে নিষিদ্ধ কাজটা তুই তখনও শুরু করিস নাই, রাইট? মানে রেডিও টুডের চোখে তো অ্যাক্টিং নিষিদ্ধ কাজ ছিল, এটা আমরা আসতেছি এটা, রাইট? তো যাই হোক, তো আমি রিয়েল লাইফ অ্যাক্টিং করলাম। সেটা হচ্ছে এরকম যে জিএম স্যারের সামনে গিয়ে আমি এমন ভাবে পোর্ট্রে করলাম যে আমার খুবই বাজে অবস্থা, আমি ব্যথায় মরে যাচ্ছি এবং আমি আসলে বসতে পারতেছি না। কেন বসতে পারতেছি না? আমার পাইলসের সমস্যা হচ্ছে, আমি ব্যথা। এখন ব্যাপারটা হচ্ছে এই জিনিস যদি তোর প্রুফ করতে হয়, ইউ হ্যাভ টু সি ইট, আদারওয়াইজ তুই এটা কোনোভাবে দেখতে পারবি না যে এটার কি অবস্থা। মানে ব্লাডি ডক্টর। দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম আমি এটা কনফেস করতেছি। তুই মনিরুজ্জামান স্যারকে আমি এই লিংকটা পাঠায় বলবো যে স্যার দিস ইজ ফর ইউ। এনিওয়ে এটা কনফেস করতেছি কারণ হচ্ছে এখন কি বলবো, মানে এখন করতে হয় কিছু কিছু ব্যাপার, ইউ নো। না আমরা বড় হইছি। আসলে ওই সময়টাতে কিছু করার ছিল না আমার। আমি আসলে ঈদে যাব না বা ঈদে না গেলে আমি থাকবো কোথায়, আমি এইসব নিয়ে অনেক বেশি প্যারা খাচ্ছিলাম। তো প্যারা খেতে খেতে মাথায় এটা আসলো। তখন স্যার বললো যে কি করতে হবে, বললাম যে স্যার সার্জারি লাগবে। আচ্ছা ঠিক আছে, কোথায় করবা? তুই জানিস যে রংপুরে আমাদের একটা ছোটখাটো ক্লিনিক টাইপের আছে। সো আমি বললাম যে স্যার আমার তো এখানে কেউ নাই ওইভাবে, তো আমাকে আসলে রংপুরে করতে হবে, কারণ পোস্ট সার্জিক্যাল কিছু তো টেক কেয়ারের ব্যাপার স্যাপার আছে। বলে যে কতদিন ইয়া লাগবে রিকভারিতে? মিনিমাম 7-10 দিন তো লাগেই, খুব অবভিয়াস। আমি আসলে হিসাব করে নিয়েছি যে ঈদটা কবে পড়তেছে, 7-10 দিন তো আমার সুন্দর করে ওইটা মানে টাইমিংটা ম্যাচ করতেছে। সো আমি এমন সময়টাতে আসলে ঘটনাটা ঘটাইছি যাতে করে মনে না হয় যে আমি ঈদের ছুটি নিচ্ছি, মানে ঈদের আগে আগে ঘটাই ফেললাম, ঈদের 2 দিন আগে হঠাৎ করে আমার এটা হইলো, তাইলে আবার ঝামেলা হয়ে যেত। সো এমন একটা সময় এটা করছিলাম, আমার মনে আছে যে এটা মোটামুটি টাইম স্প্যান হাতে ছিল যাতে করে কারো মাথায় না আসে যেটা ঈদকে সামনে রেখে আমি এটা করছি। এনিওয়ে, তো মূল জায়গাটা ছিল যে এরপরে আমি চলে গেলাম এবং হচ্ছে জাস্ট আই ডিডন্ট ডু দ্য সার্জারি ইভেন। তো আলটিমেটলি পরে আমাকে অফিস থেকে খোঁজ নেওয়া হলো যে সার্জারিটা যে ঠিক হয়েছে, সব ঠিক, অপারেশন সাকসেসফুল। এটা যদি ঢাকায় মনে আছে কিনা, আমি রংপুর বলে বেঁচেছিস, যদি ঢাকায় হইতো ওই দিনই দেখতি যেদিন বলতি তুই এদিন আমার অপারেশন, ওই দিন আর কেউ না হোক রমিম রায়হান তোর হসপিটালে গিয়ে দাঁড়ায় থাকতো, হচ্ছে তো না এনে আসো শিও কর। রবিন ভাই একটা মানে কি বলবো, আই লাভ হিম, সুইটহার্ট, খুব ভালো লাগে, কিন্তু খুবই খারাপ এইসব ব্যাপারে। অবশ্য হি ওয়াজ প্রফেশনাল, হ্যাঁ, কাইন্ড অফ, যে আমাদেরকে মানে লাইক থাকে না স্কুলের হেডমাস্টার টাইপের আর কি, সবাইকে। রবিন ভাই এখনো মানে ওনার সাথে এখনো কথা বললে মনে হয় যে কি সামান লোকটা না। বাট আমি একটা জিনিস, রহিম ভাই আমার মনে আছে, রহিম ভাই একবার ফান করার জন্য মানে ওনার কেন জানি মনে হয়েছে উনি আমার সাথে ফান করে, আমাকে তো উনি গত 1 বছর ধরে জ্বালাইছে। হ্যাঁ, ধর প্রত্যেক দিন শোয়ের ফাইল দেওয়ার সময় উনি বলতো শোনো ভালো করে করো, না হলে কিন্তু সাব্বিরকে দিয়ে দিচ্ছি। এইটা শুনে আমি স্টুডিওতে যাই, কনস্ট্যান্ট থ্রেট, এবং লোকটার যে বাজে ব্যবহার, তো এইটা নিয়ে আমি খুবই ঝামেলার মধ্যে আছি, মানে আমার ভালো লাগতেছে না এই লোকটাকে। তো এবং ধর গাড়ি আসা যাওয়া, গাড়ির শিডিউল, এটা নিয়ে তো উনি আসলে খুব পাওয়ারফুল একটা পজিশন হোল্ড করতো। এক্স্যাক্টলি। তো একদিন এরকম হয়েছে, ঢাকা ইউনিভার্সিটি থেকে আমাকে উঠানো হয়েছে, গাড়িতে উঠছি কোম্পানির, মানে অফিসে গাড়িতে উঠে কোথায় র্যান্ডম একটা নাম্বার থেকে ফোন করে বলছে আপনি কি অমুক? হ্যাঁ আমি অমুক। বলছে যে আমি অমুক থানার ওসি বলছি। হ্যাঁ বলেন। তো বলছে এমনিতে দেখ, তখন আমি মিডিয়াতে কাজ করি, প্লাস আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি, এবং আই ক্যান ফিল দ্য ভাইব যে মানে এটা পুলিশ টুলিশ কোনো সমস্যা না। হ্যাঁ, ইফ ইউ আর ওকে, মানে অনেকে হয় না যে কোনো সমস্যা নাই, সাধারণ মানুষ পুলিশের একটা লোককে দেখে প্যারা খেয়ে যায়। আচ্ছা, তা আমার সাথে মানে আমার ওটা হওয়ার কোনো কারণ নাই। তাই মনে করে বললাম হ্যাঁ তো বলেন, যে আপনার এখনই আমার সাথে দেখা করতে হবে, হ্যাঁ না আসলে খবর আছে।
তাই আমি বললাম, আপনার সাথে আমার কেন দেখা করতে হবে, আসেন আপনি এসে দেখা করেছেন, আপনার কিছু লাগলে। বলে যে না আসলে কিন্তু খবর আছে। আমি মনে কর মানে ততক্ষণে বুঝে গেছি যে এটা রনিম ভাই, গলা চেঞ্জ করে একটু চেষ্টা করতেছে, উনি তো আর ভয়েস আর্টিস্ট না, হ্যাঁ, তো উনাটা আমি ধরে ফেলছি। তারপরে আমি ভাবলাম এই আমার জীবনের প্রথম সুযোগ, প্রথম এবং শেষ খারাপ কথা বলা। আমি যাই বলি এখন তো রনিম রায়হানকে বলছি না, হ্যাঁ, এখন ওসি অমুককে বলছি। আমি বললাম তোর কানের নিচের যে নরম জায়গাটা আছে না, ওখানে ধর তাস করে যদি একটা চট দিই তো কেমন লাগে, মন চট করা দিই ফোন। এবং অফিসে যখন ঢুকলাম, রনিম ভাই ওই দিন ফাইল দেওয়ার সময় আমাকে আর বললো না যে তুমি কিন্তু ভালো করে শো করো, এলে সাব্বিরকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওই দিন আমাকে নর্মালি হ্যাঁ তোমার নাও। আমি জানি না রহিম ভাই আপনি জানেন কিনা, এটা আমি বুঝাই করছিলাম। It was another confession. Exactly, confession. এক ধরনের একটা সিচুয়েশন হয়েছিল তোর আর আমার মধ্যে। আমরা বুঝতাম যে আমরা কম্পিটিটর না, ট্রু, এবং আমরা বুঝতাম যে মানে এটা আসলে একটা রিয়েল কম্পিটিশন। ইট ওয়াজ। এটার কারণে যেটা সুবিধা তো অনেক হয়েছে, যেমন আমি প্রবাবলি এত ভালো হইতে পারতাম না যদি তুই আসলে আমার কম্পিটিশন না হইতি। এক্স্যাক্টলি সেম থিং গোজ টু ইউ, বিকজ ব্যাপারটা এরকম যে একটা হেলদি কম্পিটিশন ছাড়া না, মানে তোরে যখন সামনে একটা এক্সাম্পল থাকবে যে ওকে ও ভালো করতেছে, হি ইজ ডুইং গুড অ্যাট দ্যাট স্টেশন, তোর মাথায় থাকবে যে আমাকে ওর থেকে বেটার করতে হবে। এইটা ছাড়া মানে ওই বেটারমেন্টের একটা জায়গায় গিয়ে আলটিমেটলি রেডিও টুডেতে ইফ আই সে যে আফটার নীরব দা ডিপারচার, ঠিক আছে, আমি একদম মানে উইথ ডিউ রেসপেক্ট বলতেছি, উইথ অল আর্টিস্ট যারা ছিল, সো আফটার নীরবদার যে মানে একটা ফাঁকা জায়গা, একটা ব্ল্যাঙ্ক স্পেস ক্রিয়েট হয়েছিল রেডিও টুডেতে, সেটা মোস্ট প্রবাবলি তুই আর আমি আসলে ফিল করছিলাম। এছাড়া ওইখান থেকে আমি পার্সোনালি আমি কাউকে আর দেখি না যে ইভেন আমার সিনিয়র যারা ছিলেন তাদেরকে উইথ ডিউ রেসপেক্ট বলতেছি, তো ওই জায়গাটা ক্রিয়েট করার একটা ব্যাপার ছিল, এবং এটাও পসিবল হয়েছে শুধুমাত্র আমাদের মধ্যে কম্পিটিশনটা ছিল। এক্স্যাক্টলি, লাইক ও ভালো করতেছে তার মানে হচ্ছে ওকে আমার জায়গায় দিয়ে দিবে বা আমার থেকে বেটার জায়গায় দিয়ে দিবে, এইরকম একটা মাইন্ডসেট সবসময় মাথায় ছিল যে না আমাকে তাহলে বেটার করতে হবে, এবং যার কারণে আমাদের প্রস্তুতিটা অনেক বেশি ভালো ছিল। মানে আমার মনে আছে সেটা হচ্ছে মানে আমি রেডিওতে, আমি জানি না তুই কিভাবে যাইতি, বাট আমি সারাদিনই অলমোস্ট রেডিও নিয়েই চিন্তা করতাম, রাতের শো নিয়েই চিন্তা করতাম যে আজকে শোয়ে আমি কি বলবো, স্পেসিফিক কোনো কথা বলবো নাকি হচ্ছে কিছু করব বা সামথিং লাইক দ্যাট। তো আমি রাস্তার মধ্যে যে যে দেয়াল লিখন থাকে না, আমি ওইটাও খেয়াল করতাম, মানে ওইটাও কোনো কন্টেন্ট হয় কিনা। আই মিন এখন তো আসলে কন্টেন্টের যুগ, বাট আমাদের কাছে তো রেডিওর প্রত্যেকটা এপিসোড এক একটা কন্টেন্ট ছিল, প্রত্যেকটা শো এক একটা কন্টেন্ট ছিল। সো ওই সময়টাতে আমি ওই রাস্তার লেখাটাও আমার কাছে খুব ইম্পর্টেন্স মানে দিতাম আমি, যে এই লেখাটাও আমি কিভাবে আসলে আমার লিসনারদেরকে প্রোভাইড করব, মানে এই টাইপের একটা মাইন্ডসেট থাকতো। মানে এই মাইন্ডসেট থাকার কারণে যে জিনিসটা হয়েছে যে হ্যাঁ লাকিলি আমরা ওই জায়গাটা থেকে একটু বড় হয়েছি। তখন হয়তো মনে কর ছোট যখন ছিলাম তখন ধর একটু জেলাসিও কাজ করতো, হ্যাঁ, মানে তখন থাকে না ওর থেকে ও বেশি এসএমএস পাচ্ছে, ওর ফেসবুকে ফলোয়ার নাম্বার বাড়তেছে, আরে এই যে জিনিসগুলা, সো ওইটা হইতো, বাট এখন আসলে ওই দিনগুলা নাই। মানে একটা জিনিস খুব ভালো আমাদের এই কম্পিটিশনের মধ্যে, তুই যে বলছিস যে হেলদি কম্পিটিশন, আমি হেলদি ব্যাপারটা কোন জায়গায় দেখি সেটা হলো সামহাউ অনেকেই হয়তো ইচ্ছায় বা অনিচ্ছায় আমাদের মধ্যে যে দ্বন্দ্ব তৈরি করার চেষ্টা করছে এটা হয় নাই। ট্রু, কারণ আমি সবচেয়ে বড় ব্লান্ডারটা যেটা করছিলাম সেটা হচ্ছে যে উই হ্যাড সাম টক্স। রাতের বেলা তো আমাদের 4টা থেকে 6টা পর্যন্ত আসলে তুই আর আমি ছিলাম স্টেশনে, রাইট? সো আমরা অনেক গল্প টল্প করতেছিলাম, বিচিংও করতেছিলাম এট টাইমস, যেটা ভালো লাগতেছে না, অমুক এটা করলো কেমন করলো। ইউ রিমেম্বার একদিন এরকম হয়েছিল যে তুই বলতেছিলি প্রত্যয় ভাই লোকটা এটা ভাল লাগে নাই আমার। না ভাল লাগে না বলতে প্রত্যয়দাকে মানে ওকে মিস করি অনেক, কারণ মানে আমার ম্যাক্সিমামটা হচ্ছে আসলে প্রত্যয়দা আমাকে অন এয়ার ট্রেনিং যদি বলিস, কনসোল ট্রেনিংটা ম্যাক্সিমামটা প্রত্যয়দার সাথে হয়েছিল। তো সো ও আমাকে ওন করতো কাইন্ড অফ, যে তো আমার প্রোডাক্ট ব্যাপারটা এরকম। সো তো ও সামহাও আমার মুখ থেকে ওই কথাগুলা ওর কাছে খুব একটা ভাল লাগে নাই। সিচুয়েশনটা বলি, সেটা হচ্ছে আমরা স্টুডিওর মাঝখানে যে করিডোর, ওই করিডোরে বসেছিলাম, রাইট? স্টুডিওর ভেতরে ভিতরে ছিলাম, ভিতরে ছিলাম।
সো পুরো জায়গাটাই সাউন্ড প্রুফ। তুই আমাকে বলতেছিস, আমি শুনতেছি, আমার ফোন পকেটে, এবং এক্স্যাক্টলি ওই মোমেন্টে, যেই মোমেন্টে তুই প্রত্যয় ভাইকে নিয়ে দুটি খারাপ কথা বলছিস, ওই খারাপ সময়টা কথা আমি বলি না, আমি যেটা বলছি, আমি সেটা আমার আমার মানে আমার মেমোরি যদি আমাকে ধোকা না দেয়, তাহলে আমি এক্স্যাক্টলি কি বলছিলাম সেটা বলি। সেটা হচ্ছে যে আমরা হুতুম প্যাচের আমি যেটা করতেছিলাম, আমি হচ্ছে স্ক্রল করতেছিলাম, যে আমাদের তখন প্রত্যেকটা শো এর হচ্ছে SMS এর যে কাউন্টটা সেটা থাকতো, যে লাস্ট মানে 1 ঘন্টায় কতটা, 24 ঘন্টায় কতটা, 1 মাসে কতটা। সো হুতুম প্যাচার কাউন্ট করছিলাম। সো হুতুম প্যাচা ওয়াজ ডুইং গুড, তুই আর আমি যখন করছিলাম অ্যাকচুয়ালি শোটা। তো নীরবদা যখন চলে যায়, নীরবদা চলে যাওয়ার পরে রাতভর গান আসলে প্রত্যয়দার হাতে চলে আসে অটোমেটিক্যালি বাই ডিফল্ট। সো বাই ডিফল্ট আসার পরে সো প্রত্যয়দা ওয়াজ হচ্ছে ইন দি ইভিনিং, রাইট? ও হচ্ছে তবে তাই হোক করতো। সো সন্ধ্যা 7টা থেকে 10টা পর্যন্ত মোস্ট প্রবাবলি। সো ওই সময়টাতে আসলে ওর যে রকিং ভয়েস, ওর যে একটা মানে আলাদা প্যাটার্নের ভয়েস, হ্যাঁ, ওইটা যাইতো 7টা থেকে 10টা পর্যন্ত। বাট 10টা থেকে রাত 1টা পর্যন্ত একটা সুদিং ভয়েস, একটা সফট ভয়েস দরকার ছিল, যেটা নীরব দা হ্যাড। সো ওই সময়টাতে যেটা হয়েছিল যে আমি বলতেছিলাম যে মানে প্রত্যয়দা ইজ নট দ্য ফিট পারসন, রাইট ফিট ফর দ্য রাতভর গান। একটা জিনিস আমি SMS মানে দ্যাট ওয়াজ ইভেন আমার 2 মাস, আমাদের মনে হয় 2-3 মাস হয়েছে অনলি। এক্স্যাক্টলি। সো আমার পয়েন্ট অফ ভিউটা ছিল হচ্ছে নীরবদা রাতের ভয়েসের জন্য অবশ্যই প্রত্যয়দা থেকে বেটার ছিল, এবং নীরবদা চলে যাওয়ার পরে ওই যে একটা মানে থাকে না, তো প্রত্যয়দা ওই জায়গাটা অ্যাচিভ করতে পারে নাই। মানে নীরবদার একটা হিউজ ফ্যান বেস ছিল, হিউজ। সো রাত 10টা থেকে 1টা পর্যন্ত। সো হঠাৎ করে এটা একটা রিজন যে তার ফ্যানরা ছিটকে গেছে, বাট তারপরও মানে ও যে সবাইকে ধরে রাখবে, ওই ধরে রাখাটা আসলে ওর দ্বারা সম্ভব হয় নাই। এই কারণে হচ্ছে আমি একটা কমেন্ট করে বসছিলাম যে প্রত্যয়দা ওয়াজ নট দ্য গুড ফিট ফর দ্য রাতভর গান শো, এবং এই কমেন্টটা হচ্ছে প্রত্যয়দার কান পর্যন্ত গেছিল। না, ওনার কান পর্যন্ত যায় নাই, মানে কান সময় আমার ফোনে কল চলে গেছে প্রত্যয়দার, এবং হ্যাঁ মনে আছে উনি পুরোটা লাইভ শুনছে, ওনাকে কানে দেওয়ার কিছু নেই, রাইট? উনি পুরোটাই শুনছে, এবং উনি হচ্ছে পুরোটা লাইভ শোনার পরে আমরা যখন টপিক চেঞ্জ করলাম, তারপরে হচ্ছে উনি তোকে ফোন দিয়ে বলল, ডিরেক্ট ফোন দিছে, তাই না? ডিরেক্ট ফোন দিল, এবং তুই আমাকে বললি যে উনি শুনলো কেমনে। তারপরে আমি ফোন মানে তো অবাক, উনি কেমনে শুনলেন, দেন ফোন বের করে দেখলাম যে ওনার ফোনে কল গেছে। পুরো বিষয়টা একটা মানে উইয়ার্ড একটা কন্ডিশন ছিল। তো আমার সাথে যদি কারো এরকম হইতো, না অবভিয়াসলি আমি কিন্তু বিশ্বাস করতাম না। আমার কাছে মনে হইতো যে তুই ঘটনাটা ঘটাইছস, ইচ্ছে করে ঘটাইছস, এবং তুই আমার ভালো চাস না। ওইখান থেকে উই হ্যাভ কাম আ লং ওয়ে। মানে তুই আমাকে বিশ্বাস করস কেন? এরকম একটা ঘটনা ঘটলে তো বিশ্বাস। এরপর আমি তোরে বলি, যাই হইছে, হ্যাঁ দেখ, তুই আমি হুতুম প্যাচা করতাম ওই সময়, এন্ড প্রত্যয়দা রাতভর গান করতো। ম্যানেজমেন্ট কাইন্ড অফ প্রত্যয়দার কথা মানে গুরুত্ব নিয়ে শুনতো। সো জাস্ট আমার মনে আছে, তুই মনে করে দেখ যে হুতুম প্যাচা থেকে কিন্তু আমাকে এর পরপরই সরানো হয়েছিল। ওকে, জাস্ট আই ডোন্ট রিমেম্বার, ওকে, বাট আমার কাছে মনে আছে। এবং যে জিনিসটা হয়েছে যে আমি আমার লাইফে যদি আমি আমার আর যে ক্যারিয়ারের যে সময়টাতে আমি যদি আমার বেস্ট ভাইবটা পাই, সেটা আমি পাইছি হচ্ছে চিটং স্টেশনে যাওয়ার। এক্স্যাক্টলি। এবং রাইট, এবং ওই ঘটনাটা ঘটছিল হচ্ছে চিটং স্টেশনে রাতভর গান দিয়ে দেওয়া হলো। রাইট, আমাকে রাত বিন্দাস ছিল, রাত বিন্দাস। ইয়েস। সো বেসিক্যালি হচ্ছে মানে এটা একটু প্রত্যয়দার ইনফ্লুয়েন্স ছিল, বিকজ মানে বিষয়টা এরকম যে আমি তো চিন্তা করছিলাম যে আমার চাকরি থাকবে না। আমি যে মনে করি চেয়ার ভেঙে গেলে আমার চাকরি থাকবে না চিন্তা করি, সে জায়গায় প্রত্যয়দারে নিয়ে এত উল্টাপাল্টা কথা বলে ফেলছি। সো আমার চাকরি থাকবে না, এটা আমি মাথায় নিয়ে ফেলছি যে আমার মনে হয় চাকরি থাকতেছে না। তারপরও ওই যে বললাম, প্রত্যয়দা ওয়াজ এ ভেরি গুড পারসন, মানে বাই হার্ট হি ওয়াজ, অ্যান্ড স্টিল আই মিস হিম। এবং মজার ব্যাপার হচ্ছে প্রত্যয়দা রিমলিয়াপুর বিয়েতে রাতে ছাদের মধ্যে প্রত্যয়দা আমাকে ডাইকা, সো আমাকে আলাদা করে বলছে যে অন দ্যাট নাইট ইউ আর রাইট। মানে ব্যাপারটা এরকম ছিল যে ওর মাথায় ছিল, এবং ও যে রাতের জন্য মানে ভালো ভয়েস না, ও এটা সেদিন আমাকে কনফেস করছিল, সেটা হচ্ছে তো রিমলিয়াপুর বিয়ের সময়। এনিওয়ে সব নস্টালজিক হয়ে যাচ্ছে। তো মানে
উনি আসলে খুব মেধাবী মানুষ ছিলেন এবং গুড হার্টেড মানুষ, গুড হার্টেড ছিল, যার কারণে হচ্ছে উনি যদি চাইতো ওই সময় যে আমাকে স্যাক করা হবে কোনোভাবে, তাহলে ওটা উনি করতে পারতেন, খুব ইজিলি করতে পারতেন। কারণ ওই তো বললাম যে আফটার নীরব দা ডিপার্চার ওই সময়টাতে মানে সবাই আসলে প্রত্যয়দার কথাই শুনতো। সো প্রত্যয়দা যদি বলতো যে নতুন একটা 3 মাস হওয়ার একটা মানে 3 মাস বেয়াদবি করেছে আমার সাথে বেয়াদবি করেছে, ওকে রাখা যাবে না, সো অটোমেটিক্যালি আমাকে লোকাল কোম্পানি তো আমাকে টার্মিনেট করে দিত, হায়ার এন্ড ফায়ার। সো ওই জায়গাটা থেকে আমি বলবো যে না, এরপরে হচ্ছে আমি প্রত্যয়দার সাথে এরপর ইনসিডেন্ট তো মনে আছে কিনা, পরের দিন রাতের বেলা তুই আগে যে বসেছিলি, আমি তো ভয়ে ঢুকতে পারতেছিলাম না অন এয়ারে। সো অন এয়ারে দোস্ত আমার যে মানে আমার বিশ্বাস করবি না, এটা তো 2011 শুরু, মানে আমার এখনো এটা নিয়ে একটা গিল্ট ফিল হয় যে আমি এটা কেমনে হইলো, আই ডোন্ট নো না। বাট আমার ওইটা নিয়ে কোনো ইস্যু নাই। আমার ভাইয়ের সাথে কিন্তু আমার রেগুলার কোনো আলাপ হইতো না, কারণ উনি আমাকে পছন্দ করতো না, আমি ওনাকে একটু এড়ানোর চেষ্টা করতাম, কারণ বিকজ অফ হিজ টাইপ। তো ওনার সাথে আমার কখনোই ফোনে কথা হইতো না, এবং দরকারও নাই ওনার সাথে আমার গিলে না দেনা। কারণ তুই প্রত্যয় ভাইয়ের কথা বললি, আমি হয়তো অরণ্য ভাইয়ের কথা বলতাম এই জায়গাটা, যিনি আমাকে কনসল এবং সেগুলো শিখেছে। ট্রেনার তো থাকে ভাই, গুরু তো থাকে কেউ। সো মানে ওনার ওই সময় ওই ফোনটা, এবং আমি জানি না তখন আমি কি ফোন ব্যবহার করতাম, সেনসিটিভ কিনা আই ডোন্ট রিমেম্বার, ওইটা আমার মনে পড়তেছে না। বাট সামটাইমস এরকম মানে এটা সামটাইমস কেমনে হয়েছে এটা আমিও জানি না। এনিওয়ে, বাট দ্য থিং ইজ আমার জন্য জিনিসটা ভালো হয়েছে, মানে লিটারালি বলতেছে আমার জন্য জিনিসটা ভালো হয়েছে। আদারওয়াইজ আমি আল্লাহ যা করে মানে ওই থাকে না যে মানে সাপে বর বলে যেটা, ঠিক আছে? তো বিষয়টা যেরকম হয়েছে যে প্রত্যয়দা যখন আমার মানে এক্স্যাক্টলি তো প্রত্যয়দা বলে নাই যে ওরে ঢাকা স্টেশন থেকে সরায় ওকে অন্য স্টেশনে দাও বা সামথিং লাইক দ্যাট। সো আমাকে সরানোর প্ল্যান হচ্ছিল, এবং ওই সময়টাতে লাকিলি নীল চলে যাবে, ঠিক আছে? মনে আছে কিনা, রূপক আর কি। সো রূপক দা চলে যাবে, তো আর যে নীল নামের রাতবিন্দা শোটা করতো, সো ওই শোতে এখন কাকে রিপ্লেস করবে এরকম তো কেউ নাই ওই সময়টার জন্য। সো তখন অফিস থেকে আমাকে অ্যাপ্রোচ করা হলো যে ওকে, তোমার হইছে অনেক রাত জাগতে হবে না, ঠিক আছে? তুমি এখন হচ্ছে 11টা থেকে 2টা পর্যন্ত শো এটা করবা, রাইট? সো ফার্স্টলি আমি খুব ডিজার্টেড ছিলাম, অনেস্টলি স্পিকিং। ঢাকা থেকে সরানো হচ্ছে, কারণ বিষয়টা এরকম ছিল যে আমরা কিভাবে আমাদের পরিচয়টা দিতাম, যে যারা আমাদের ফ্রেন্ডস ফ্যামিলি, আলটিমেটলি ওদের জন্যই তো করতাম না। মানে ব্যাপারটা হচ্ছে ফেসবুকে 2-4টা ফলোয়ার, মানে ফলোয়ার বলতে কি মানুষজন চিনবে, আসবে, মানে একটা আসবে, ভাইব, 19-20 বছর বয়সে একটা ছেলের মাথায় যা থাকে জীবনে আর কি, এক্স্যাক্টলি ওই সময় আমাদের হচ্ছে এক স্বীকৃতি, রাইট? সো ওই জায়গাটা থেকে হঠাৎ করে আমাকে ঢাকা থেকে চলে যেতে হবে, আমি চিটং স্টেশনে শো করব। আমি পুরো বিষয়টা ফার্স্টলি আসলে মাইনে নিতে পারি নাই, বাট যখন আমি চিটং স্টেশনে শো করা স্টার্ট করলাম, এন্ড ওই যে আমি ফিল করতে শুরু করলাম যে আমার শো দ্যাটস মাই শো, এবং মাই লিসনার্স, আমার লিসনার্স, আমি এত বড় একটা লিসনার্স কি বলবো, একটা কমিউনিটি কাইন্ড অফ ক্রিয়েট করে ফেলছি যে আমার লিসনারের কোনো মানে এজ লিমিট নাই, টার্গেট গ্রুপ নাই। আমার মাও শুনছেন, মেয়েও শুনছেন, দাদিও শুনছেন, একটা বড় টাইপের লিসনারশিপ আমি ওই সময়টাতে পাইছিলাম। তো ওইটা না মানে ওই যে প্রথমে খারাপ লাগছিল, বাট পরে আলটিমেটলি কোপ আপ হয়ে গেছে, এন্ড আই অ্যাপ্রিশিয়েট ইট, আমার ভালো লাগছে। দোস্ত সিমিলার গল্প কিন্তু আমার সাথেও, মানে আমার সাথে যেটা হলো, স্বপ্নিল ভাই আমাদের যখন হেড অফ অন এয়ার ক্রিয়েটিভ ছিল, আই গেস হেড অফ ক্রিয়েটিভ, হেড অফ অন এয়ার, মানে রফিকুল স্যার তো উনি অনেক রকম পজিশন ক্রিয়েট করতেন, সো বলা যেতে পারে উনি তখন হর্তা করতেন, মানে হেড অফ প্রোগ্রাম ছিলেন। সো স্বপ্নিল ভাইয়ের সাথে একবার তখন আমি ঢাকায় স্টেশনে শো করি, মোটামুটি একটা অবস্থান হয়েছে, খুব ভালো না খুব খারাপ না। তো একদিন মিটিং এর মধ্যে উনি বললেন যে সালমান রাতের বেলা যে ধরনের শো করে এগুলো আসলে কোনো ভালো শো না, ওকে, মানে এগুলা স্ট্যান্ডার্ড ভালো শো না, মানে উনি বলছেন যে স্ট্যান্ডার্ড কোনো শো হয় না। তো ভাই মুখের সামনে আমার পিছনে বললেও একটা কথা ছিল, হ্যাঁ, ম্যানেজিং ডিরেক্টর সামনে, তারপরে অন্যান্য মানুষজন সামনে, এবং ততদিনে তো আমি একটু হলেও সিনিয়র হয়েছি, আমার আরো কিছু জুনিয়র আছে, হ্যাঁ, সবকিছু মিলায়। তো উনি তখন সকালের শো করতো, তো আমি তখন বললাম, মানে উনি ওনার মতো করে বললো, তারপরে আমি নিজেকে আর ধরে রাখতে পারলাম না, আমি তখন বললাম যে দেখেন স্বপ্নিল ভাই, রাতের শো আপনি বুঝেন না, মানে টাইমিং ডিফারেন্সে স্ট্যান্ডার্ডাইজেশন ডিফারেন্ট হয়, কারণ লিসনারশিপ ডিফারেন্ট, এবং সেই অনুযায়ী কথা বলার ধরনও ডিফারেন্ট হতে হয়, কন্টেন্ট ডিফারেন্ট হতে হয়। আপনার সকালবেলার কথা যদি রাতের বেলা বলেন তাহলে কেউ শুনবে না,
ট্রু, একদমই সত্যি কথা। এটা মানে আপনি দুপুরবেলার কথা যদি হচ্ছে বিকালবেলা মানে আপনি সন্ধ্যাবেলা গিয়ে বলেন শুনবে না, বিকজ মানুষের পৃথিবীর এমন ভাবে ঘুরে, ধর সূর্য কখন কোন অবস্থানে থাকে আমাদের মন মানসিকতা অনুযায়ী বদলায়। একদম সত্যি। সো এটা তো আসলে ন্যাচারাল একটা ব্যাপার, আপনি এটা বুঝেন না। মানে কারণ উনি যখন বলছে তোমার শো হয় না, স্ট্যান্ডার্ড শো হয় না, তা আমি বললাম যে আপনি রাতের শো বুঝেন না। তো দেখ, একটা হেড অফ প্রোগ্রাম আর আমি হচ্ছে একটা আরজে। সো এই ঘটনার পরে যেটা হইলো, আমাকে ঠিক একদিন পরে রমিম ভাই ফোন করে বললেন যে তোমাকে ঢাকা শো থেকে খুলনার শো দিয়ে দেওয়া হচ্ছে। কোন সালে এটা? আমি যখন চলে গেছি। তুই যখন চলে গেছিস, না তুই তখনও ছিলি দোস্ত, তখনও তুই প্রবাবলি এটা আমি চিটং শো করতেছি। হ্যাঁ, তুই চিটং এ শো, কারণ আমাদের চিটং থেকে আসলে সরানোর কোনো স্কোপ নাই, এমন একটা কন্ডিশন ক্রিয়েট করে ফেলছিস। আমিও চাই না, কারণ তুইও তখন হচ্ছে ম্যাসিভলি চিটং এ পপুলার। তো আমাকে ছড়ায় দেওয়া হইলো হচ্ছে ঢাকা থেকে খুলনায়। আচ্ছা, খুলনায় রূপসার ঘাটে বলে একটা শো দিয়ে দেওয়া হইলো। তো চিন্তা কর, মানে আমি খুলনায় জীবনে যাইও নাই। আমি চিটং গেছি নাকি জীবনে? চিটং গেছি, হ্যাঁ, আমার বাবা যেহেতু আর্মিতে ছিল, আমি চিটং গেছি। আচ্ছা, মানে পৃথিবীতে এত জায়গা, সরি বাংলাদেশে এত জায়গা থাকতে খুলনা কেন? ইনফ্যাক্ট কক্সবাজার দিলেও মনে হয় আমি এত খারাপ লাগতো না আমার। যখন আমাকে খুলনায় দেওয়া হইলো, এবং সেটা একটা দুপুর বেলার শো, রূপসার ঘাটে বলে একটা শো, কি করবো না করবো আমি বুঝতে পারতেছিলাম না। এবং রুমটাও খেয়াল করে দেখ, রুমটা কিন্তু ডান পাশ দিয়ে ঢুকে একটু চিপায় ওই যে ভিতরে, এবং কেউ ওখানে আসে না, মানে হ্যাপেনিং না একদমই জায়গাটা। সো আই স্টার্টেড, এবং তারপরে আমি বুঝলাম যে রিয়েল ভাইভ অফ পপুলারিটি আমি খুলনায় রূপসার ঘাটে পাইছি। এবং পরবর্তীতে আমি যখন বই লিখছি, 2014-তে আমি বই লিখলাম, তোর ঢাকায় আমার এত বই বিক্রি হয় না যেটা খুলনা বই মেলা, একটা ছোট্ট বই মেলা বিক্রি হয়েছে। মানে রিজিওনাল এরিয়াতে যে জিনিসটা আমি ফিল করি সেটা হচ্ছে, ধর ঢাকায় এখনকার কন্ডিশন আমি জানি না, বাট ঢাকায় সেলিব্রিটির ব্যাপারটা আসলে ওইভাবে কেউ গুনে না। একদম বাংলা ভাষায় বলতেছে, কেউ গুনে না। সেলিব্রিটি তো সামনে দিয়ে হাইটা যাবে, তাকাইবেও না, ব্যাপারটা এরকম। বাট একটু ঢাকা বাইরে যায়, সো ওই জায়গাগুলোতে ওই ভাইবটা পাওয়া যায়, আন্তরিকতাটা পাওয়া যায়, যে ও তোকে চিনে, বা তোর ফ্যান ছিল, বা তোর ফ্যান তোর কথাবার্তা শুনতো, তোর রেডিও শো এর জন্য পাগল হয়ে থাকতো বসে। আমি এখনো জানি না, বিশ্বাস কর, আই স্টিল ডোন্ট নো যে মানে, হ্যাঁ আমার ওই সময় ডেডিকেশন ছিল, কিন্তু এটুকু বুঝি না যে কেন এতগুলো মানুষ শুনতো। মানে আমি রিজনটা এখনো ফাইন্ড আউট করতে পারি না। সো মেবি দ্য রিজন ওয়াজ লাইক, এখনকার মতো তো আসলে কন্টেন্ট তোর মানে সেলফ ড্রিভেন না। হ্যাঁ, এখনকার কন্টেন্ট হচ্ছে সেলফ ড্রিভেন, তুই যখন যেটা ইচ্ছা মন চাচ্ছে তুই স্ক্রল করতেছিস, দেখতেছিস, যা ইচ্ছা তাই করতেছিস। কিন্তু ওই সময়টাতে হচ্ছে স্পেসিফিক একজন তোকে যা শোনাবে ওইটাই তোর শুনতে হবে, ব্যাপারটা এরকম। তো ওই কারণে মানে ওনাদের ভাইবটা বুঝে আমরা যে কথাবার্তাগুলো বলতাম, বা গান প্লে করতাম, বা শো এর কন্টেন্ট ক্রিয়েট করতাম কিছু, ওই জিনিসগুলো হয়তো ওনাদের পছন্দ হইতো ওই সময় অনুযায়ী। এখনকার যেরকম রেডিও কাইন্ড অফ ইন্ডাস্ট্রি যেটা এখন আইসিইউতে, একদম লিটারালি। এই গতকালকে একটা রিপোর্ট দেখছিলাম আমি, মিডিয়া সংস্কার কমিশন যে রিপোর্টটা দিয়েছে অন্তর্বর্তী সরকারকে। সো ওখানে এক ধরনের স্টাডি করা হয়েছে যে কত পার্সেন্ট মানুষ রেডিও শুনে, কত পার্সেন্ট মানুষ পত্রিকা পড়ে, কত পার্সেন্ট মানুষ টেলিভিশন দেখে। রেডিও কত পার্সেন্ট মানুষ শুনে জানিস বাংলাদেশে ওনাদের সার্ভেতে? 1% মানে বিলো 5%, বিলো 1%। আচ্ছা, মানে আমার অ্যাজাম্পশন এক্স্যাক্টলি বিলো 1%। তাও কখনো কখনো শুনি এইরকম পার্সেন্টেজ দিয়ে। দিস ইজ ভেরি ডিফিকাল্ট, মানে রেডিও ইন্ডাস্ট্রির জন্য সার্ভাইভ করাটা অনেক টাফ। দোস্ত, একটা জিনিস কিন্তু আমাদেরকে অনেক সময় শুনতে হয়, যে আপনারা রেডিও থেকে এত কিছু পাইলেন, এত মানুষের ভালোবাসা পেলেন, এবং আমরা কিন্তু এতক্ষণ ধরে তাই বলছিলাম, রাইট? যে আমার মনে হয় আমাদের পরিপূর্ণতার একটা বড় জায়গা হচ্ছে এই লিসনাররা আমাদেরকে শুনতেন, তারা আমাদেরকে সম্মান করতেন, শ্রদ্ধা করতেন, এবং একরকম এটাকে আসলে ক্রেজিনেস ওনারা দেখাইতেন। এগুলা ফালায়া তারপরে আমরা যে রেডিও ইন্ডাস্ট্রি থেকে চলে আসলাম, এটার কি দায় আমাদের তো আছে, এক ধরনের দায়, কিন্তু মানে কেন আমরা চলে আসলাম, মানে আমি তো আমারটা হয়তো বলবো, তোরটা একটু জানতে চাই। আমারটা আমি বলতে হলে আমাকে একটু ব্যাকগ্রাউন্ড বলতে হবে। সেটা হচ্ছে 2012 সাল। 2012 সাল, ওই সময়টাতে শিহাব শাহিনের একটা টেলিফিল্ম নাম ছিল হচ্ছে মন ফড়িং এর গল্প, রাইট? সো এই মন ফড়িং এর গল্প ছিল হচ্ছে রোজার ঈদের প্রোডাকশন। সো রোজার ঈদের প্রোডাকশন ওয়াজ মানে সুপারব হিট, এবং ওই সময় তাহসান ভাইয়া, তিশা ভাবি আর কি। সো
বেসিক্যালি হচ্ছে ফারুকী ভাইকে আমি মানে ফারুকী ভাই বলে দেখে হচ্ছে তিশা ভাই বলছি আর কি। সো তো ওই জায়গায় যেটা হয়েছে যে ওনাদের যে বাংলাদেশে নতুন করে রোমান্টিক জনরার যে নাটক বা টেলিফিল্মের যে একটা কি বলবো বুম, সেটা কিন্তু শুরু হয়েছে ওই সময়টাতে 2012 এর ওই সময়টাতে যদি আমি বলি আর কি। বা শিহাব শাহিনের আগের কিছু নাটক ছিল, ভালোবাসি তাই ভালোবেসে যাই, এই টাইপের যে নাটকগুলো ছিল বা টেলিফিল্মগুলো ছিল। সো আমার মনে আছে সেটা হচ্ছে যে ওই সময়টাতে আমি খুব একটা বাংলাদেশি কন্টেন্ট খুব একটা তো আসলে আমরা এখনো দেখি না, টু বি ভেরি অনেস্ট। তো আমি শিহাব ভাইকে হচ্ছে টেক্সট পাঠাইছিলাম একটা, ভালোবাসি তাই ভালোবেসে যাই দেখার পরে মোস্ট প্রবাবলি আমি টেক্সট পাঠাইছিলাম। ইট ওয়াজ কাইন্ড অ্যাপ্রিশিয়েট করে একটু টেক্সট পাঠাইছিলাম যে আমি নর্মালি বাংলাদেশি নাটক দেখি না, বাট কিন্তু আপনার নাটক দেখে ভালো এটা দেখে আমার ভালো লেগেছে, কাইন্ড অফ এরকম একটা টেক্সট ছিল, নাথিং এলস। সো ওই টেক্সটের পরে 2000 ওই তো মানে মনফরিং এর গল্প যখন খুব ম্যাসিভ হিট হইলো, তারপরে ওনার নেক্সট প্ল্যান ছিল হচ্ছে মনসুবা জংশন। তো এটার একটা রেডিওর সাথে ইন্টার রিলেটেড একটা স্টোরি আছে। তো মনসুবা জংশনের জন্য ওনার একটা ক্যারেক্টার প্রয়োজন ছিল হু ইজ বেসিক্যালি রেডিও জকি এবং অ্যাজ ওয়েল অ্যাজ সে হচ্ছে তাহসানের ফ্রেন্ড, মানে গল্প মেলানোর জন্য দরকার, গল্প মেলানোর জন্য এই ক্যারেক্টারটা লাগবে, তাহসানের ফ্রেন্ড প্লাস হচ্ছে সে রেডিওতে মানে আরজে আর কি। সো উনি সামহাউ আমার প্রোফাইল চেক করলো, মানে ওই মেসেজটা উনি কবে দেখছে আমি জানি না। সো উনি আমার প্রোফাইল দেখছে হয়তো, দেখে ভাবছে যে ওকে ফাইন আই ক্যান সিলেক্ট হিম। সো উনি আগে আমাকে ওনার মানে সিলেক্ট করার আগে আমাকে ওনার বাসায় ডাকছে। তখন ওনার বাসা ছিল ধানমন্ডি 10 নম্বরের দিকে, আমার হল ছিল কাছেই। সো আমাকে উনি মেসেজে ওনার নাম্বার দিয়ে বললো যে একটু কল দিও, তোমার সাথে একটু আলাপ আছে। তো আমি ওনাকে কল দিলাম। কল দেওয়ার পরে উনি বললো যে একটু ওনার বাসায় যাইতে। ফাইন, আমি ওনার বাসায় গেলাম। বাসায় যাওয়ার পরে দেন উনি গল্পটা শেয়ার করলো যে এরকম এরকম। ফাইন, সবই ঠিক আছে, মানে সবই বুঝতেছি যে ওকে ফাইন, খুব ভালো লাগতেছে, মানে উনি আমাকে নিয়ে চিন্তা করতেছে, এটা শুনেই ভালো লাগতেছে, কারণ শিহাব শাহিনের মতো ডিরেক্টর। বাট আমি তো তখন আসলে চিন্তা করি না যে আমি অ্যাক্টিং বা হচ্ছে ইন ফ্রন্ট অফ ক্যামেরা কখনো কাজ করব, কারণ চিন্তা করতাম যে চেহারা সুরত তো খুব একটা ভালো না। এই কারণে মাঝে মাঝে মনে হতো। এনিওয়ে আমি বলতেছি এরপরের ঘটনা হচ্ছে তোর হচ্ছে তার ঠিক আগে আগে আমাদের অফিসে যে ওই যে একটু আগে যখন বলতেছিলাম যে নিষিদ্ধ কাজ, কাইন্ড অফ টেলিভিশনে চেহারা দেখানো এক ধরনের নিষিদ্ধ কাজ রেডিও টুডে এর কাছে, বিষয়টা এরকম। সো এখন এই নিষিদ্ধ কাজের জন্য আমাকে অ্যাপ্রোচ করছে হচ্ছে শিহাব শাহিন। আমি চিন্তা করতেছি এই নিষিদ্ধ কাজ আমি কেমনে করবো। আরো কিছু বড় ঘটনা ঘটছে না, ওই যে অর্ণব ভাই ছুটি নিয়ে তারপরে এক্স্যাক্টলি আচ্ছা এটা অর্ণব ভাই ছুটি এটা একটু বলে ফেলি না আচ্ছা মজার ব্যাপার হচ্ছে অর্ণব ভাই অসুস্থ বলে ছুটি নিছে। হ্যাঁ, ছুটি নিয়ে সে হচ্ছে মোস্ট প্রবাবলি আর টিভির কোন একটা লাইভ প্রোগ্রামে সে হচ্ছে হোস্টিং করতেছে। জেগে আছো কি কোন একটা কিছু হবে, সেখানে দেখা যাচ্ছে অরণ্য ভাই হোস্টিং করতেছে। যখন তার শো টাইমে সে সুন্দর করে হোস্টিং করতেছে। এরপরে আমাদের কাছ থেকে ইভেন লিটারালি মুচলেকা, যেটারে বলে মুচলেকা নিছিল, মনে আছে তো? হ্যাঁ, মনে আছে। যে আমরা কোনো দিন ঠিক আছে রেডিওতে থাকা অবস্থায় আমরা কোনো টেলিভিশনে প্রোগ্রাম করব না, চেহারা দেখাবো না, মানে এই টাইপের। যদি এটা করি তাহলে অফিস থেকে যে কোনো ধরনের সিদ্ধান্ত নিতে পারবে, ব্যাপারটা এরকম। মুচলেকা সাইন করার সময় আমি অর্ককে বলতেছিলাম যে তোর তো এমনিও ডাকবে না, শুধু মুচলেকা। এবার আমি বলি, এরপরে আমি পড়ে গেলাম দোস্ত মানে একটা খুব দ্বিধাদ্বন্দ্বের মধ্যে। শিহাব শাহিনের মতো ডিরেক্টর, মনফরিং এর গল্প এইরকম ম্যাসিভ হিট, এরপরে প্রজেক্ট, সেখানে হচ্ছে মোটামুটি মনে কর 4-5টা সিন আমার থাকবে, ব্যাপারটা এরকম। তো ওই সময়টা বড় ব্যাপার, অনেক বড় ব্যাপার, তাই না? এখন আমি আমাদের জন্য তো অবশ্যই, আমাদের বয়স তখন কত, 22 এরকমই হবে। এক্স্যাক্টলি। আমি চিন্তা করতেছি এখন এটা আমি কিভাবে কি করব। সো হিয়ার কামস দ্য স্টোরি অফ রিচার্ড, ঠিক আছে? সো যদি আমি রেডিওর ফ্রেন্ড সার্কেলের কথা বলি, মানে হি ইজ দ্য বেস্ট ফ্রেন্ড অফ মাইন্ড। হ্যাঁ, মানে আমি আমার সবকিছু আসলে রিচার্ডের সাথে শেয়ার করতাম। হি ইজ দ্য বেস্ট বাডি আর কি, বেস্ট বাডি বলতে পারিস। তোদের সাথে মানে ওই লেভেলের সম্পর্ক ছিল, বাট রিচার্ডেরটা একটু ডিফারেন্ট, রিচার্ড একটু আলাদা, ওর পার্সোনালিটি এরকম। ইউ ক্যান কিপ ইওর সিক্রেটস রাইট টু রিচার্ড। ফাইন, এক্স্যাক্টলি রাইট। হয়তো তোর সাথে হতো। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো যেটা হয়েছে যে রিচার্ডকে আমি এখন রিচার্ডের ফার্স্ট বললাম যে দোস্ত বিষয়টা হচ্ছে এরকম এরকম, শিহাব ভাই তো আমাকে ওনার একটা টেলিফিল্মের জন্য নিতে চাচ্ছে, বাট অফিস তো এটা অ্যালাউ করবে না। হ্যাঁ, এখন কি করা যায়? ও অ্যাজ ওয়েল এজ জিনিসটা যেটা ছিল যে
রেডিওর স্টুডিওর মধ্যে একটা শুট হবে, এখন যে কোনো স্টুডিওতে তারা করতে পারে। রিচার্ড আমাকে প্ল্যান দিল। প্ল্যানটা হচ্ছে তুই যেটা করবি যে শিহাব ভাইকে বলবি যে একটা অফিসিয়াল প্রপোজাল লেটার পাঠাইতে। অফিসিয়াল প্রপোজাল লেটারটা হচ্ছে এরকম যে আমরা রেডিও পার্টনার, রেডিও টুডেকে রেডিও পার্টনার হিসেবে নিতে যাচ্ছি। এর বিনিময়ে আমরা যেটা যেটা চাচ্ছি, আপনাদের স্টুডিও ব্যবহার করার অনুমতি চাচ্ছি, এবং আপনাদের একটা মেল আর্জে, নট মেনশন এনি নেম, কোনো নাম নাই, একজন মেল আর্জে যে কিনা 5 থেকে 5 to 6 সিনে কাজ করবে, এরকম একটা ওনার রিকোয়ারমেন্টস গুলো উনি এইভাবে লিখবে। হ্যাঁ, আর লাকিলি ওই সময় মার্কেটিং এর লোক মনে হয় সাইফি ভাই টাইফি ভাই তো অনেকদিন আগে চলে গেছে, তো ওই সময়টাতে মার্কেটিং এর জায়গাটাতে রিচার্ড দায়িত্ব নিয়েছিল, মনে আছে কিনা তোর? রিচার্ড কিছুদিন মার্কেটিং এর দায়িত্ব নিয়েছিল। তো ওর কাছে আলটিমেটলি পেপারটা পৌঁছাবে এবং ওটা সাবমিট করার দায়িত্ব ওর হাতে থাকবে। সো ও বলল ও একটা নেম সহ সাবমিট করবে। ও নেম সহ সাবমিট করে নাই, আমি বলি স্টোরিটা বলি। তো মজার ব্যাপার হচ্ছে এগুলো জানতাম না। হ্যাঁ, অনেক কিছু জানিস না, আমি তো আজকে বলতেছি। তো এরপরে হচ্ছে প্রপোজাল লেটারটা আসছে অফিসে। এখন প্রপোজাল লেটার আসার পরে সবার মনে কর যে মেল আসছে, একটা ছেলে আসছে, সবার স্বপ্ন, সবার মনে কর যে আমার যারা সিনিয়র, হ্যাঁ আমি 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 হ্যাঁ, তো ব্যাপারটা এরকম হয়ে গেছিল। সবাই আমি বলবো না, কয়েকজনের খুব ইচ্ছা হইতেছিল যে কিছু একটা করবে, তারাই আসবে আর কি, তারাই যেহেতু এটা তো আমি করবো, ব্যাপারটা এরকম, আরে ভালো একটা প্রপোজাল আসছে, এটা তাহলে এরকম হবে। রিচার্ড কাজটা করলো হচ্ছে প্রপোজালটা নিয়ে ডিরেক্ট এমডি স্যারের সাথে দেখা করলো। এমডি স্যারের কাছে গিয়ে স্যারকে প্রপোজালটা দেখায় বললো যে স্যার আপনি একটু ইয়া করেন, একটা আমাদের কোন একটা আর্ট চেকে আসলে এখানে দিতে হবে। স্যার বলছে দেখো তাহলে কে আছে বা কিরকম। তো রিচার্ড বলতেছে স্যার আমাদের এরকম কাউকে দেয়া দরকার যে হচ্ছে আমাদের স্টেশনটাকে রিপ্রেজেন্ট করবে, কারণ রেডিও টুডের একটা ইয়া আছে, নামের ব্যাপার আছে। তো এইসব তো একটু থাকে না যে একটু লম্বা চওড়া টাইপের কিছু, একটা ছেলেকে যে রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমি তাকে দিতে পারি, তো এরকম স্যার কাকে দেয়া যায়? রিচার্ড হচ্ছে স্যারকে পোক করছে আমার নাম বলার জন্য, রাইট? লিটারালি রিচার্ড ডিড দ্যাট এন্ড আই এম রিয়েলি গ্রেটফুল টু হিম। যে স্টিল আমি বিলিভ করি যে ওই জায়গাটা যদি রিচার্ড না করতে পারতো, হয়তো আমার মনসুবা জংশন করা হতো না, এবং এর পরের যে মিডিয়া জার্নি যেটা, সেটা হয়তো হইতো না। সো রিচার্ড হচ্ছে এমডি স্যারকে কাইন্ড অফ ইনডিরেক্টলি আমার নাম স্যারের মুখ দিয়ে বের করার চেষ্টা করছে কাইন্ড অফ। এরপর স্যার বলছে আচ্ছা সাব্বিরকে দাও তাহলে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, সাব্বির ফাইন, ওকে, হ্যাঁ ও ভালো হবে এটার জন্য। সো ওইটা যখন হয়ে গেল, অ্যাপ্রুভড, আমি অ্যাপ্রুভড, ঠিক আছে, এই পুরা কাহিনীর জন্য। এরপরে তো আমার তাহলে চাকরি যাওয়ার কোনো সুযোগ নাই, বা আর কোনো মুসলেকার আমি ভায়োলেশন করতেছি না, কারণ অলরেডি হচ্ছে অফিস থেকে ট্যাপ, এটা এখন অফিসের কাজ, এক্স্যাক্টলি। এরপরে হচ্ছে ওই শুটটা করলাম, মনসুবা জংশন ইভেন অলসো এ বিগ হিট বলা যায়। এখনো মানুষ আমার অনেকেই বলে যে তোমার ওই সেই আজকে থেকে 13 বছর আগের ওইটার কথা বলে। এনিওয়ে, সো এর পরের জার্নিটা বা এর পরের ঘটনাটা, রেডিও ছাড়ার যেটা বলতেছিলি, তো রেডিও ছাড়লাম কেন, কিসের জন্য, সেটা একটুতে আসি। তো এরপরে আরো কিছুদিন গেল, 2013 সালের টেলিভিশন মুভি রিলিজ হইলো হচ্ছে মোস্ট প্রবাবলি ওইরকম সময় ফেব্রুয়ারি মাসে। হ্যাঁ, সো টেলিভিশন মুভি রিলিজের কিছুদিন পর ভ্যালেন্টাইনের একটা প্রোগ্রাম, ওইটাও কিন্তু সামহাউ আমি তো বললাম না সবকিছু আসলে ইনসিডেন্টাল, হ্যাঁ, কোনো কিছুই আমার প্ল্যান ছিল না কোনো কিছু। যেমন ওই দিন হচ্ছে আমার শো রাত 11টায়, সাকিব ভাই রাত 10টার সময় শো করার কথা, রাতভর গান সাকিব ভাই করে তখন। ও তখন মোস্ট প্রবাবলি তুই খুলনায়, মেবি সাকিব ভাইকে রাতভর গান দিয়ে তাহলে হচ্ছে সামহাউ তোকে খুলনা, তখন প্রবাবলি আমি আমার মনে নাই মাঝখানে, যাই হোক ওই ভাই ওই শোটা করে, রাইট, আমি তো অনেকদিন পরে পাইলাম শোটা। ফাইন, তো সাকিব ভাইয়ের শো করার কথা, সাকিব ভাই রাত 10টার সময় শো করার কথা, শো। এখন ভ্যালেন্টাইনের প্রোগ্রাম পরের দিন পয়লা ফাল্গুনে, 13 ফেব্রুয়ারিতে প্রোগ্রামটা রেকর্ড হবে হচ্ছে ফারুকি ভাইয়ের তিশা ভাবির একটা ইন্টারভিউ, হ্যাঁ, যেটা যাবে মূলত ভ্যালেন্টাইন্সে। সো এইটা করার কথা হচ্ছে সাকিব ভাইয়ের, আমি ইভেন জানতামও না। যেটা হয়েছে যে ভ্যালেন্টাইন্সের আগের দিন তো মনে হয় ঢাকা ইউনিভার্সিটি দিয়ে গেছিলাম, পয়লা ফাল্গুনের প্রোগ্রাম ছিল, পাঞ্জাবি টাঞ্জাবি লাগাই গেছিলাম। সো আমি ঘুরে আসছি যখন, তখন অলরেডি 10:30 বাজে, আমার শো 11টা থেকে স্টার্ট। এর মধ্যে হচ্ছে ফারুকি ভাইয়ের তিশা ভাবি ঢুকে গেছে। এটা কি রাতের বেলার কথা বলতেছি। সো ফারুকি ভাইয়ের তিশা ভাবি ঢুকে গেছে, সাকিব ভাই হচ্ছে অলরেডি শো স্টার্ট করে ফেলছে,
এখন শো মানে ওদের প্ল্যান যেটা ছিল যে আমি যদি 10টার আগে আসতাম তাহলে আমাকে ঢাকার শো ঢুকাই দিত, ঢুকায় সাকিব ভাই ফ্রি থাকতো, ফারুকি ভাই তিশা ভাইয়ের ইন্টারভিউটা হচ্ছে সাকিব ভাই করতো। হ্যাঁ, সো আমি আস্তে আস্তে 10:30 বাজায় ফেলছি, অলরেডি সাকিব ভাইকে শো স্টার্ট করতে হয়েছে। মানে আমি কিন্তু কিছুই জানি না, যে আমাকে বারবার ফোন দিচ্ছে অফিস থেকে, এখন আসো না কেন, এখন আরে ভাই আমি কনসার্টের মধ্যে, কি এত আমার শোতে 11টার সময় এত প্যারা দিচ্ছেন কেন। সো আমি ঢুকতে 10:30 10:30টার সময় ঢুকছি। ঢোকার পরে যেহেতু সাকিব ভাই অলরেডি হচ্ছে রেডিও মানে ঢাকার শো স্টার্ট করছে, তো ওকে তো ওখান থেকে আর উঠানোর কোনো সুযোগ নেই, একটা পর্যন্ত করতেই হবে, ওকে করতেই হবে। তাহলে আর ফারুকি ভাই তিশা ভাবিকে তুমি তো ওয়েট করাইতে পারবা না এতক্ষণ পর্যন্ত। এক্স্যাক্টলি। এখন তাহলে কি ফ্রি আছি আমি, ঠিক আছে। তাইলে হচ্ছে যেটা হইলো যে ওকে, তাহলে চিটংয়ের রাত বিন্দাসে হচ্ছে রেকর্ডেড গান মান বাজতে থাকুক, মাঝে মধ্যে মানে ওই পুরা রেকর্ডিংটা শেষ করে তারপরে গিয়া ও শো স্টার্ট করবে। ওকে, ম্যাক্সিমাম কতক্ষণ লাগবে, 1 ঘন্টা লাগবে একটা ইন্টারভিউ। হ্যাঁ, ওকে। সো এর মধ্যে পরে হচ্ছে আমি শুনলাম যে 13 তলায় অলরেডি ফারুকি ভাই তিশা ভাই বসে আছে। মানে আমি 10:30টায় ঢুকছি, ওনারা মনে হয় 5 মিনিট আগে ঢুকছে, এবং ওনাদেরকে বসিয়ে রাখাতে আসলে খুব ভালো দেখাচ্ছে না। রাইট। আমি যাওয়ার সাথে সাথে আমাকে রহিম ভাই ছিল না কে ছিল আমার মনে নেই, বাট কোন একটা প্রডিউসার বললো যে এখন তোরে হচ্ছে ইয়া করতে হবে, ফারুকি আর তিশার ইন্টারভিউ নিতে হবে। ফারুকি ভাই তিশা ভাই মানে তিশাপুর ইন্টারভিউ আমি কেমনে, মানে আমার তো কোনো প্রি প্ল্যান নাই, আমি জানিও না আমি কার ইন্টারভিউ নিতে যাচ্ছি, রেকর্ডেড হবে। কোয়েশ্চেন কি আগে থেকে সেট করা ছিল নাকি? কোনো কিছু ছিল না, কিচ্ছু না, নাথিং, সিরিয়াসলি নাথিং। সো যেটা হয়েছে যে আমি অফ এয়ারে 13 তলায় গেলাম, 19 তলা থেকে 13 তলায় গিয়ে দেখি ভাবি আর হচ্ছে ফারুকি ভাই বসা। ঢোকার সাথে সো মজার ব্যাপার হচ্ছে শি ওয়াজ দ্য কোয়ার্টিস্ট অ্যাট মনসুবা জংশন ওই সময়টাতে, বাট আমার সাথে ভাবির ওইভাবে মানে কথাবার্তা ইন্টারাকশন হয়নি। সো ঢোকার সাথে ফারুকি ভাইকে তিশা ভাবি বলতেছে, এই সরো তোমাকে একটা ছেলের কথা বলছিলাম না, ও হচ্ছে ছেলেটা, আমি বুঝি নাই। সো আমার বলছে এই তুমি তো ওইটাতে ভালো অ্যাক্টিং করছো। ভালো অ্যাক্টিং করছো, এটা অ্যাক্টিং ছিল? মানে ডেফিনেটলি আমার কাছে স্টিল মনে হয় ওটা কোনো অ্যাক্টিং ছিল না, কারণ মানে প্রথমবারের মতো ক্যামেরার সামনে, এবং খুবই আমার নিজের কাছে এখন দেখলে খুবই উইয়ার্ড লাগে। এনিওয়ে সেটা ফ্যাক্টর না, মূল জায়গাটা হচ্ছে যে আমি পরে বললাম যে ওটা কিছু ছিল না বা সামথিং লাইক দ্যাট। এরপরে আমি ওনাদের ইন্টারভিউটা করলাম, এবং ইন্টারভিউ ওয়াজ লাইক স্পন্টেনিয়াস, কোনো স্পেসিফিক কোয়েশ্চেন্স নাই, কিছু নাই, মানে প্রিসেট কোনো প্ল্যান ছিল না। উইদাউট প্ল্যানিং আমি একটা ইন্টারভিউ করে ফেললাম ফারুকি ভাই তিশা ভাইয়ের। ওকে, এবং রেকর্ডেড, হ্যাঁ রেকর্ডেড, পরের দিন সেটা অন এয়ার হবে আর কি। সো এবং তার ঠিক কিছুদিন আগে হচ্ছে টেলিভিশন মানে সুপার ডুপার হিট কাইন্ড অফ। সো পুরা রেকর্ড শেষ করার পরে ওনাদের ওই মুভির প্রচারণারই একটা অংশ ছিল, মুভির প্রচারণার অংশ ছিল, পাশাপাশি হচ্ছে ভ্যালেন্টাইন্স এর একটা আর ওনারা তো একটু আইকনিক জুটি ছিল। তো এরপরে পুরা রেকর্ডিং শেষে ফারুকি ভাই আমাকে জাস্ট বললো যে নর্মালি যেটা হয়, আমি আমার ক্যারেক্টারিস্টিক্স বা আমার ইয়ার মধ্যে হচ্ছে আমি যত বড় সেলিব্রিটি মানে হন না কেন, আমি নর্মালি হচ্ছে যেচে পড়ে তার কাছে নাম্বার বা তার সাথে অ্যাড হওয়া, তার সাথে ছবি তোলা, এই জিনিসগুলো আমি খুব মানে ভিতর থেকে আসতো না। তো আমি নর্মালি হচ্ছে জাস্ট আমি দাঁড়ায় আছি। ফারুকি ভাই উনি আমাকে বললেন যে তোমার নাম্বারটা দাও। হ্যাঁ ভাইয়া, নাম্বার দিলাম, যে আমি মনে হয় তোমাকে কল করবো। আচ্ছা ভাইয়া ঠিক আছে, আমি বুঝিও নাই তখন। দেন এটা ফেব্রুয়ারির ঘটনা বলতেছি, 2013। সো ফেব্রুয়ারির এই সময়ের পরে 1 থেকে 1.5 মাসের মধ্যে হি কল্ড মি অ্যান্ড ওনার অফিসে ডাকলেন, ছবিয়ালের অফিস, তখন বাড়িধারাতে ছিল, বাড়িধারা ডিউচেস 8 নাম্বার। সো ওখানে গেলাম, ওখানে যাওয়ার পরে উনি আমাকে বললো যে আই এম প্ল্যানিং ফর দ্য নেক্সট মুভি, অ্যান্ড মুভির নাম হচ্ছে ক্যামেরা। তখনও পিঁপড়া বিদ্যা নাম ছিল না। সো মুভির নাম হচ্ছে ক্যামেরা, আফটার টেলিভিশন ওনার নেক্সট ভেঞ্চার হচ্ছে ক্যামেরা। অ্যান্ড উনি আমাকে একটা লিড রোল অফার করলেন। আমি লিটারালি আকাশ থেকে মানে কাইন্ড অফ আমি চিন্তা করলাম, মানে আমি সিরিয়াসলি, কাজ আমি তো অ্যাক্টিং পারি না। মোস্তফা সরোয়ার ফারুক, ইয়েস, ওনার নামে অনেক কথা থাকতে পারে, এখন তো সরকারের অ্যাডভাইজার, রাইট, কিন্তু ডিরেক্টর হিসেবে ওটা ছিল মানে আসলে অন্য obviously I was a huge fan of him. Like আমি তো টেলিভিশনের যখন প্রিমিয়ার হয় যেদিন, ওই দিন হচ্ছে আমি মুভি দেখছি হচ্ছে বলাকায়, বলাকায় মোশাররফ করিমের সাথে দূরে একটা ছবি ছিল আর কি। মানে মোশাররফ করিম এখানে, আমি মনে করি ওই যে আরো অনেক চিপার মধ্যে একটা গ্রুপ ফটোর মধ্যে কোনো রকমে জায়গা পাইছিলাম। এনিওয়ে, তো আমি লিটারালি অবাক হয়ে গেছি যে উনি আমাকে সিনেমা অফার করতেছে। ওকে, বাট আমাকে উনি কিছু শর্ত জুড়ে দিল। শর্তটা হচ্ছে যে তোমাকে 2 থেকে 2.5 মাস মানে লিটারালি ফ্রি থাকতে হবে
হ্যাঁ, আমি যখন ডাকবো তখন তোমাকে আসতে হবে, ইফ নিডেড ঢাকার বাইরে শুট হলে ঢাকার বাইরে যেতে হবে, মানে অনেক টাইপের যে কি বলে এটাকে নিয়ম নিয়ম, যেটা বাস তুমি ধরনের একটা নিয়ম। মুভি করতেছো, তোমাকে যে কোনো সময় যে কোনো মোমেন্টে আমার লাগবে। হুম। সো এইটার জন্য আমার যেটা মনে হলো যে আমাকে অফিস থেকে ছুটি নিতে হবে, রাইট। এছাড়া আমার সম্ভব না। এটার সাথে উনি আরো একটা রেস্ট্রিকশন ইয়ে করলো যে প্রেস কনফারেন্সের আগ পর্যন্ত এটা তুমি কাউকে বলতে পারবে না। ওকে, একদম স্ট্রেট যে প্রেস কনফারেন্স করব আমি, সো বিফোর দ্যাট তুমি এটা কাউকে বলতে পারবা না। এখন কি হবে তাইলে? এখন তোর মতো একটা মানুষ যে খুব একটা কথা পেটে রাখতে পারে না, তার জন্য তো অনেক কষ্ট হইলো এটা। এক্স্যাক্টলি, তাই না? মানে তুই কথা বলতে ভালোবাসিস, গল্প করতে ভালোবাসিস, এবং এরকম একটা লাইফের মাইলস্টোন হ্যাঁ আমি বলতে পারতেছি না। আমি আবার কাকে বললাম? আমি এমন কিছু বলতে হলে তো আমাকে কাউকে বলতে হবে, আমি রিচার্ডকে বললাম। হ্যাঁ, এখন রিচার্ড আমার বলতেছে মামা এটা মনে হয় না মানে পসিবল হবে, হ্যাঁ মানে তোকে অফিসে জানাইতেই হবে, আদারওয়াইজ মানে ওর কাছে কোনো চিপা বুদ্ধি নাই। না, আর কোনো চিপা বুদ্ধি নাই। ওকে, সো আমি গেলাম, যেটা হচ্ছে এটা হচ্ছে মার্চের লাস্টে, আমার মনে আছে 2013 সালে মার্চের, মানে আমি আসলে মনে মনে চিন্তা করতেছি আমি কি করব আসলে। আমি রেডিওতে তো থাকতে চাই, আমার কথা বলতে ভালো লাগে, আমার একটা বড় লিসনারশিপ আছে যাদের সাথে, মানে যারা আমার কথা না শুনতে পারলে এমন না যে খারাপ করবে, এই প্রফেশনটাই তুই বিরক্ত হয়ে গিয়েছিস আর ভালো লাগছে না, এরকমও না। মানে আই ওয়াজ কাইন্ডা হচ্ছে একটা পপুলারিটির একটা পিক লেভেলেই বলতে পারিস যে, আর যে মানে একটা পিক লেভেল থাকে আমি অলমোস্ট ওইটার মধ্যে অ্যাচিভ করে ফেলছি ওই সময়টাতে। এখন ওই সময় ছেড়ে দিব, মানে ওই রাইটটা এনজয় করার টাইম আছে। রাইট। এখন জিএম স্যারের কাছে গেলাম আবার, মনিরুজ্জামান স্যার। তো এবার আর পাইলসের গল্প না, এবার তো আর কিছু করার নাই। আমি গিয়ে বললাম যে স্যার আমার অ্যারাউন্ড 2 মাসের মতো লিভ উইদাউট পে লাগবে। উনিকে মানে লাঠি মাটি নিয়ে, না আমাকে বলে কয় মাস? বলছে 2 মাস। কি করবা এখন? আমি তো মনে কর যে আবার এদিকে ফারুকি ভাইয়ের কাছে একটা মানে একটা রেস্ট্রিক্টেড একটা সিচুয়েশনে যে না আমি বলতে পারবো না। ওকে, আমি তখন বললাম যে স্যার একটা টেলিভিশন প্রোগ্রামের জন্য, ইভেন ওই সময়টাতে বাই দ্য ওয়ে আমার একটা টেলিভিশন প্রোগ্রাম নিয়ে কথা হচ্ছিল, মানে আমি সবকিছু আসলে রিচার্ডের সাথে যখন শেয়ার করছিলাম, তো এর মধ্যে হচ্ছে চ্যানেল 24 একটা রিয়েলিটি শো যেটার হোস্ট হিসেবে আমাকে বলছে ওরা, বাট আমি তখন হ্যাক করি নাই, কারণ হ্যাক করলে মানে আমি বুঝতেছি না যে হ্যাঁ ডেফিনেটলি আমার এই চাকরি চলে যাবে। তো আমি ওইটাকে প্ল্যান বি তে রাইখা আমি হচ্ছে জিএম স্যারকে ডিরেক্ট অফার মানে বললাম যে স্যার আমি 2 মাসের ছুটি চাই। তো 2 মাসের ছুটি হলে আমার আসলে মুভিটা হবে, আমি টেলিভিশন প্রোগ্রাম করবো কি করবো না সেটা পরের বিষয়। রাইট। স্যার আমাকে বললো যে ডিরেক্ট না, আমাদের টেলিভিশনের জন্য তো আমরা একদিনও দেই না। তুমি 2 মাস সময় নিয়ে কি ভেবেছিস তুই নিজেকে? কাইন্ড অফ। আমি পরে বললাম যে স্যার আমি আবার 2 মাস পরে আমি আবার এসে জয়েন করবো স্যার, আমি শো ছাড়তে চাই না। স্যার বলতেছে যে তোমার তো ডেডিকেশন আমার বোঝা হয়ে গেছে, আর জিএম স্যার সামহাও আমারে কম পছন্দ করতো, তোকে বেশি পছন্দ করতো। আমাকে ক্যান্টিনির পছন্দ করতো না। এনিওয়ে আমাকে এখনো পছন্দ বলিস না, অফ কোর্স আমার ফ্রেন্ড লিস্টে আছেন, আই এম কোয়াইট শিওর উনি এই শোটা দেখবেন, আমি ওনাকে ট্যাগও করব স্যার এটা আপনাকে নিয়ে কথা হচ্ছে। তো ওই সময় স্যার আমাকে বললো যে তোমার ডেডিকেশন আমার মানে আমার বোঝা হয়ে গেছে যে তোমার রেডিওর প্রতি কোনো ডেডিকেশন নাই, তুমি একটা অফার পাইছো টেলিভিশন থেকে, তুমি ওখানে যাইতে যাচ্ছ, হ্যাঁ তাও 2 মাসের জন্য। তো আমি আসলে অনেকগুলা চিন্তার মধ্যে পড়ে গেলাম যে অফিস তো আসলে স্ট্রেট না করে দিচ্ছে, এবং বলছে যে চাকরি ছেড়ে তারপর যাও, কাইন্ড অফ। হ্যাঁ যদি যাইতে হয় তাহলে ছেড়ে দিয়ে যাও বা কিছু একটা। তো অলরেডি হচ্ছে ওই দিন 31শে মার্চ আমার মুভি শুট হবে, তার পরের দিন থেকে 1 বা 2 দিনের মধ্যে থেকে মুভি শুট স্টার্ট। সো আমি আসলে ওই দিনই যদি ছুটিটা অ্যাপ্রুভ হতো তারপরে আমি একটা কিছু করতাম। তো দেন যেটা হয়েছে যে আমি মানে রেডিওতে শোতে লাস্ট আমি যে শোটা করছিলাম 2013 31শে মার্চ, ওই শোতে আমি বলে আসছি যে আমি আর নাই, মানে রেডিওতে আর কাজ করতেছি না। কারণ আমি সারাদিনের পরে চিন্তা করছি, কারণ স্যারের সাথে দেখা করছি ধর দুপুরবেলা, এরপরে হচ্ছে সারাদিন আমি অনেক কিছু ইকুয়েশন মিলাইছি, রিচার্ডের সাথে কথা বলছি, ওর কাছ থেকে অ্যাডভাইস নিচ্ছি যে এখন কি করব। বললো যে দেখ মুভির একটা অফার পাইছিস, তাও সারোয়ার ফারুকির, সো ইউ শুড গো ফর ইট, কারণ এটা সবার লাইফে সব সময় আসে না। মানে ব্যাপারটা এরকম যে আজকে তুই রেডিওর আরজে, কিছুদিন পরে তোকে মানুষ ইন্টারভিউর জন্য ডাকবে, মানে ও আমাকে ওই স্বপ্নটা দেখাইছে যে ওকে
তোকে ইন্টারভিউর জন্য ডাকবে, ইউ উইল বি এ সেলেব। সো ব্যাপারটা এরকম। মিডিয়াতে কাজ করলে বড় পর্দায় এবং মোস্তফা সরোয়ার ফারুকীর মুভি, এটা ডিনাই করার আসলে কোনো সুযোগ নাই। হ্যাঁ এক্স্যাক্টলি, এটা ডিনাই কেন করব, সম্ভব, রাইট? তো ডিনাই না করে আমি হচ্ছে মানে পরে ডিসাইড করলাম যে ঠিক আছে, আমি আবার চ্যানেল 24 এর প্রোগ্রামটাতেও হ্যাঁ করে দিলাম সাথে সাথে, যে ওকে আমাকে একটা জিনিসই করতে হবে, আমার যেদিন হচ্ছে মুভি শুট থাকবে ওই দিনগুলো বাদে আপনি আমাকে আগে প্রি শিডিউলটা দিয়ে দেন যে কবে থেকে। ওনারা বললো যে ওনাদের মোস্ট প্রবাবলি ওনাদের রিয়েলিটি শোটা স্টার্ট হবে মের মাঝামাঝি ও লাস্টে থেকে, এরকম কিছু একটা। সো ভাবলাম যে ফাইন, তাহলে আমার জন্য খুবই পারফেক্ট, মানে শুরুটা এই আমি মুভি শুটিং এ স্টার্ট করলাম, ওইদিকে হচ্ছে ওইটার পরপরই আমি রিয়েলিটি শো এর হোস্ট হিসেবে হচ্ছে কাজে স্টার্ট করতে পারবো। মানে তখন আমার মানে কাজ নাই, আমি বসে আছি এরকমটা হবে না। তো ওই চিন্তা থেকে আমি রিজাইনও করি নাই, আমাকে অফিস স্যাকও করে নাই। আমি ওই দিন রাতে জাস্ট লিসনারদের কাছ থেকে কাইন্ড অফ একটা বিদায় নিয়ে পরের দিন আমি আর ফোন ধরি না অফিস থেকে আসার পরে, মানে অফিস থেকে আসছি এরপরে হচ্ছে অফিসে আর যাই না, কারণ আমি তো মাথায় ডিসাইড করে নিছি যে আমি এটাই করব। এই তো তারপরের ঘটনা, তো অফিসে কি হয়েছিল সেটা আমি বলতে পারবো, তুই বেটার বলতে। সো আমাদের খুব একটা মানে স্পেশাল মিটিং কল করা হলো, যে কি জানি কি হয়েছে, প্রতি শনিবারে মনে আছে যে ওই আমাদের হইতো অফিসিয়াল একটা মিটিং হইতো। তো ওই মিটিং এর মধ্যে মূল আলাপের বিষয় ছিল ওই দিন যে সাব্বির চলে গেছে। আচ্ছা, আমি চিন্তা করলাম যে আমার বন্ধু চলে গেছে, এটা কেমন কথা। তো পাশ থেকে একজন বলছে যে স্যার আমাদের নিয়ম অনুযায়ী এখন তাহলে পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তো হ্যাঁ কি ধরনের পদক্ষেপ নেওয়া যায়? স্যার আমাদের তো পদক্ষেপ একটাই, ওকে ফায়ার করে দিব। তো পাশ থেকে কে জানি, হ্যাঁ স্যার ওকে আপনি কিভাবে ফায়ার করবেন? ওকে আমরা ফায়ার করে দিব আর পদত্যাগপত্র ধরিয়ে দিব। বলে স্যার ও যদি না আসে, যে না আসলে তো আর মানে একটা লোক আসতেছে না, হ্যাঁ মানে ধর একটা নিয়ম কানুন আছে তো সবকিছু, হ্যাঁ তোকে আনবে, তারপরে হচ্ছে এই তুমি এখন থেকে আর নেই, এই হচ্ছে তোমার কাগজ, কিন্তু তুই তো আসতেছিস না এবং তোকে ট্র্যাকও করতে পারছিস না, কল দিলে ধরতেছিস না। সো কল দিয়ে ধরে কি করব, কারণ আমি তো ডিসাইডেড যে আমি, হ্যাঁ কিন্তু এখানে রেডিও টুডে আনডিসাইডেড যে তোরে নিয়ে আসলে করবেটা কি। হ্যাঁ তোর যদি ধরে নিয়ে আসতে পারতো তাইলে অদ্ভুত একটা এন্ডিং হইলো, সবাই কনফিউজ যে এই সিচুয়েশনে কি করা উচিত। সো আমি এক্সট্রিমলি মজা পাইছি মানে এনিওয়েজ তারপরে আচ্ছা তারপরে আর কি, তারপরে তো হচ্ছে না তবে দোস্ত নিয়ম অনুযায়ী যেটা হচ্ছে আমি তো স্যাকটো হই নাই, আমি হচ্ছে মানে কি বলে রিজাইনও করি নাই, রাইট। কিন্তু আমি তো মার্চের 31 তারিখ পর্যন্ত শো করছি, রাইট? সো আমার স্যালারি অ্যাকাউন্টে কিন্তু মার্চের স্যালারিটা ঢুকে নাই। সো ওই অনুযায়ী কিন্তু আমি রিজাইন করছি। মানে যদি আমি অন্যভাবে চিন্তা করি, মানে ওনারা ওই একটা জিনিসই করতে পারছিল যে মার্চে তাহলে ওর স্যালারি বন্ধ রাখো, স্যালারি দেওয়ার দরকার নেই। তো আমি অনেকদিন পরে একটু আমি জানতাম যে এটা হবে, বাট তারপরে চেক করছিলাম যে ওকে অ্যাকাউন্টে টাকা কি আদৌ দিছি কিনা, ভুলে ভুলে যদি দিয়ে দেয়। পরে দেখলাম যে না, ভুলে ভুলেও টাকাটা দেয় না। মার্চের স্যালারিটা আমার আসে নাই আর কি আমার অ্যাকাউন্টে। আমাদের অ্যাকাউন্টসে এজিএম ছিল, ওই জন্য কি ভদ্রলোকের নামটা আমি ভুলে গেছি, মানে বাবুর আব্বা, রাইট, ওনার নামটা কি? বাবুর আব্বা, এইটাই। আমরা অন্য কিছু জানি না। একদিন লিফটে আমার নাম মনে নাই, বলছিল নিশা বা কোন একজনকে, তুমি এখন থেকে আমাকে স্যার বলবা, মানে ও হচ্ছে উনি পরে হচ্ছে প্রমোটেড হয়েছে, প্রমোটেড হওয়ার পরে তারপর ওনাকে স্যার বলতে হবে, নাইলে আসলে হচ্ছে না। বাট ইয়া সাব্বির, তারপরে তো রেডিও টুডে তুই আবারও ফিরলি এবং একটা সময় কাজ করলি, পরে পিপলস রেডিওতে কিছুদিন কাজ করছিস। না এরপরে হচ্ছে আমি আরো দু একটা রেডিওতে এমনি আসলে ট্রাই করতে গেছিলাম বলতে পারিস। কিবরিয়া ভাই একটা শো এর জন্য ডাকলো, বাট ওইটাও আসলে ওয়ার্কআউট করলো না। এরপর হচ্ছে রমিম ভাইরা যখন হচ্ছে পিপলস রেডিওতে গেল, অরণ্য ভাই, সো ওই সময়টাতে বেশ কিছুদিনই হচ্ছে পিপলস রেডিওতে কাজ করা হয়েছে। বাট পিপলস রেডিও ওয়াজ প্ল্যানিং টু শিফট ফ্রম গুলশান টু মোস্ট প্রবাবলি মতিঝিল ওই সাইডে কোন একটা জায়গায়। সো অন দ্যাট টাইম আমি বললাম যে না ভাই এত দূর, মানে যেহেতু আমি তখন বসুন্ধরা থাকতাম, সো আমি গুলশান আসাটা আমার জন্য ইজি ছিল, মতিঝিল ভাই মানে টু ফার। সো ওই কারণে হচ্ছে ওইটাও পরে আর করলাম না। পরে যেটা হইলো যে মোস্ট প্রবাবলি তুই যাওয়ার কিছুদিন পরে, না তুই যাওয়ার পরে রেহান শো করছিল ওই সময়টাতে। সো রেহান সামহাও চলে যাবে, এর মধ্যে হচ্ছে শাওন আমাকে আবার নক করলো টু ডু রাতভর গান এগেইন। বাট টু ভেরি অনেস্ট, ওই 2013 সালে ছেড়ে যাওয়ার পরে 2018তে আর কোন সালে আমার মনে নেই, 17-18 এরকম কিছু একটা হবে, মানে চিন্তা করছি যে ওই সময় আমার পুরানটার এক্সাক্ট ডেট
সবকিছু মনে আছে, বাট আমি পরবর্তীতে কোন সালে জয়েন করছি আমার ওটা মনে নেই, কারণ অত মানে অ্যাটাচমেন্ট আর ইনসিডেন্ট ফুল ছিল না পুরা জার্নিটা। বাট এনিওয়ে, সো আই হ্যাভ স্টার্টেড এগেইন। তো শো করলাম, ফারিদের সাথে শো করছি, হুইচ ইজ কাইন্ড কপি অফ ইউ। মানে তোর তোর ভয়েস শুনে, মানে সরি ফারিদের ভয়েস শুনে, ফারিদের থ্রোয়িং শুনে অনেকেরই মনে হতো যে সালমান অন্য রূপে ফিরে এসেছে। আর আমার একটা মনে হয় ইয়া ছিল জানসিরের মধ্যে, রাইট, মানে কাইন্ড অফ সিমিলার। রেডিওতে আসলে হয় কি থ্রোয়িং, কথা বলার প্যাটার্ন, যেমন নীরব দার আর অরণ্য ভাইয়ের, মানে অলমোস্ট, মানে কেউ যদি চোখ বন্ধ করে শুনতো, আই মিন খুব কি বলে না বুঝে শুনতো, তাহলে মনে হতো যে অরণ্য ভাই কথা বলে নীরব দাই বুঝে শুনলেও আমাদের এমডি স্যারের ওয়াইফ সে নিজে কনফিউজড হয়ে গেছে। সো এটা হয়। তো ফারিদকে নিয়ে শো করলাম অনেকদিন না, বছরখানেক হবে গেছে। তার পরের সময়টা তো ওইভাবে এনজয় করিস? এনজয়মেন্ট আসলে হয় নাই, কারণ কি ওই যে ততক্ষণে আসলে রেডিওর প্রতি মানুষের যে ফ্যাসিনেশন বলতে পারিস, বা যেটা হয়েছে যে ইন্টারনেট সহজলভ্য হয়ে গেছে, সবাই সবার পছন্দের জিনিসটা সাথে সাথেই, যেটা তার গান শুনতে ইচ্ছা করছে ইউটিউবে যাচ্ছে শুনতেছে, স্পটিফাই গান শুনতেছে, মানে তখন তো ইন্টারনেট অনেক চিপ অনেস্টলি স্পিকিং। পাশাপাশি আরেকটা জিনিস কি, রেডিওতে মানে আমরা যেটা বলতেছিলাম যে রেডিও কেন আইসিইউতে, একটা জিনিস চিন্তা কর, যখন আমাদের শুরু 2010-এর সালটা যদি বলি, তো ওই সময়টাতে আমরা স্টেশনে রেগুলার বেসিসে হচ্ছে হৃদয়কে পাইতাম, হাবিব ভাই পর্যন্ত আসতো, আরফিন রুমি তো কাইন্ড অফ ইয়া ছিল, ইমরান আমার ফ্রেন্ড ছিল, হ্যাঁ ইমরান আমার ফ্রেন্ড ছিল, মানে এখনো আছে, ইভেন পড়শি, হ্যাঁ পড়শি তো রেডিও টুডে হাত ধরেই কাইন্ড অফ। তো এনারা হচ্ছে রেডিওতে এসে ওনাদের গান প্রমোট করার জন্য বলতেন, ব্যাপারটা এই জায়গা ছিল যে প্লিজ আমার এই গানটা বাজান, রাইট। ইভেন হচ্ছে মানে আনরিলিজ ট্র্যাক ওনারা আসতেন, এসে একটা মানে ডেফিনেটলি দে ওয়ার স্টার, বাট আলটিমেটলি এসে হচ্ছে অফিসে একটা ইন্টারভিউ দিয়ে যেতেন, পাশাপাশি একটা আনরিলিজ ট্র্যাক বাজানোর জন্য বলতেন। সো ওই জায়গাটা তো এখন আর নাই যে তুমি রেডিও এক্সক্লুসিভ একটা গান বাজাচ্ছ, হ্যাঁ, এবং রেডিও হিট কিছু গান ছিল ওই সময়টাতে, মানে রেডিও হিট কিছু সিঙ্গার্স ইনফ্যাক্ট বাংলাদেশ এখন পর্যন্ত পেয়ে আসছে। সো ওই জায়গাটা তো নাই, কারণ মানুষের হাতে ইন্টারনেট এত সহজলভ্য হয়ে গেছে যে সবাই এখন যে যার মতো পছন্দ অনুযায়ী হচ্ছে শুনতে পারতেছে, মানটাও আমরা ওইভাবে বোধহয় ধরে রাখতে পারি না, একদমই পারি। সো তুই অভিনয়ের পাশাপাশি, মানে আমি যদি রেডিওর সময়কার কথা বলি, তুই খুব ভালো গান করিস, একটা অ্যালবাম, একটা বা দুইটা অ্যালবাম বের করেছিস, হৃদয় খানকে একদম ডিক্টো কপি করতে পারতি, মানে মানে গানটা কখনো চেজ করিস নাই? চেজ আসলে দোস্ত বেশি সমস্যা কোন জায়গায় হয় জানিস, মানে যখন ইউ হ্যাভ লট অফ আইডেন্টিটি, তো একটা আইডেন্টিটি মানে একটাও প্রপারলি হয় না, হুইচ ইজ মাই রিয়েলাইজেশন। ব্যাপারটা হচ্ছে যে আমি ঢাকা ডেন্টালের স্টুডেন্ট ছিলাম, সো দেন আই বিকাম এ ডক্টর। সো এদিকে হচ্ছে আমি অ্যাক্টিং করতেছি, এদিকে আমি অ্যাঙ্করিং করতেছি, এদিকে আমি গান গাইতেছি, এদিকে আমি বিজ্ঞাপন করতেছি, মানে সব কিছু যখন আমি একসাথে করতেছি, তখন কোনোটাতে আমি আসলে প্রপার কনসেন্ট্রেশন দিতে পারতেছি না। ওকে, লাইক আমি ডাক্তার হয়েছি 2014 সালে, পাশ করছি, সে জায়গায় আমি আমার প্র্যাকটিস লাইফ মনে হয় স্টার্ট করছি ওভারঅল 2018-র পরে, কারণ এই 4-5 বছর বলতে পারি যে আমার মিডিয়া জার্নি ছিল, মানে আমি তখন প্রপার মিডিয়া ওয়ার্ক করে টাকা আর্ন করতাম, মূলত অভিনয় উপস্থাপনা, মাসে আমি মিনিমাম 4-5টা বিজ্ঞাপনে কাজ করছি। তো দেখা গেছে যে তখন আমার ওটা ভালো লাগতো, বাট প্রবলেমটা কোন জায়গায়, আমার তো বিজ্ঞাপন বা অন্য বিষয়গুলো মাত্র মাসে 4-5 দিন বা 6-7 দিন, এর বেশি তো না, বাদ বাকি 20-22 দিন তো আসলে অন্য কাজে ইনভলভ থাকার কথা আমার। তো ওই জায়গাটাতে আমি ডাক্তারিতে কনসেন্ট্রেট করি না, আমি দেখা গেছে আড্ডা মেরে বেড়াইছি, আমি ঘুরে বেড়াইছি, কারণ ওই 4-5 দিনের ইনকাম পুরো মাস চলে যাইতো। সো ওই জায়গাটাতে আসলে ওই যে গানের ব্যাপারটা, সো এরপরে গানও গাইছি, মানে সবকিছু করতে গেলে যেটা হয় যে কোনোটাই প্রপার হয় না, মানে ওই পিক লেভেলে যাওয়া যায় না, যে জিনিসটা আমার সাথে হয়েছে। আমি এটা কনফেস করতেছি বা আমি স্বীকার করে নিচ্ছি যে আমি আসলে সবকিছু ট্রাই করতে গেছি, সবকিছু, ইচ অ্যান্ড এভরিথিং। আমি মুভি করতে গেছি, আমি নাটক করতে গেছি, আমি টেলিভিশন মানে বিজ্ঞাপন করতে গেছি, আমি অ্যাঙ্করিং করছি, আমি গান গাইতে গেছি। তো আসলে প্রত্যেকটাই আলাদা আলাদা কি বলবো ট্যালেন্টের জায়গা, এবং প্রত্যেকটাতে হচ্ছে তোকে এনাফ টাইম দিতে হবে
প্রত্যেকটাতে এনাফ লেগে থাকতে হবে যে আচ্ছা এইটা হইলো না, মানে আমার ক্ষেত্রে কোন জিনিসটা হয়েছে আমি তোর একটু বুঝাই বলি। লাইক আমি গানটা গাইলাম, গানটা হইলো না ওইভাবে, মানে মানুষের কাছে পৌঁছালো না, আচ্ছা ফাইন আমি গান তাহলে বাদ, তাহলে একটু নাটক করি, ঠিক আছে। আচ্ছা নাটকে হচ্ছে লিড রোল করতেছি না, আমি হচ্ছে ওই যে একটু সাইড করে যাচ্ছি, আচ্ছা ঠিক আছে, না নাটকে সাইড করতেছি, ওর থেকে বিজ্ঞাপন বেটার, কারণ বিজ্ঞাপনে আমি লিড, ঠিক আছে, ওকে ফাইন আমি বিজ্ঞাপন করতেছি, বিজ্ঞাপন করতে করতে ফাইন আমি একটা মুভির অফার পাচ্ছি, ওকে ফাইন আমি একটা মুভি করতেছি। মানে ব্যাপারটা হচ্ছে যে একটা জায়গায় যদি আমি কংক্রিটলি থাকতাম যে ওকে ফাইন আমি এটাই করব, শুধু এটাই করব। সি আমি তোর একটা জিনিস বলি, তুই নিশো ভাইকে দেখবি যে আফটার সুরঙ্গ উনি কোনো নাটক আর ইয়ার মধ্যে নাই, টেলিফিল্ম, ইভেন ওটিটিতে হয়তো কাজ করবে, বাট উনি কিন্তু ওই শর্ট ফর্মের অনেক কাজগুলা বন্ধ করে দিছে, কারণ উনি এখন সিনেমাতে নিজেকে ব্যস্ত রাখতে চায়। সো উনি ওনার জায়গাটা বুঝে, আমি সামহাও আমি আমার জায়গাটা বুঝি না, আই ওয়াজ নট ফোকাসড এনাফ। সো এটার পরে গিয়ে যে জিনিসটা হইলো সেটা হচ্ছে যে আমি যদি বলি আমার লাইফের ফেজ হচ্ছে 3টা ওভারঅল এখন পর্যন্ত, এই 34-35 ইয়ার্সের এইজে। একটা হচ্ছে বিফোর জয়নিং রেডিও টুডে, একটা হচ্ছে আফটার জয়নিং রেডিও টুডে, অ্যান্ড আরেকটা হচ্ছে আফটার গেটিং ম্যারিড। ওকে, সো বিফোর জয়নিং রেডিও টুডে আই ওয়াজ এ নোবডি। আমি স্কুলে আমি খুব একটা মানে পপুলার ছিলাম না, কিছুই ছিলাম না, নাথিং, মানে এভারেজ, রাইট, ব্যাক বেঞ্চের। সো আফটার জয়নিং রেডিও টুডে আই গট দ্য হাইপ, আমি মোটামুটি আমাকে সবাই চেনা শুরু করলো, আমার স্কুল ফ্রেন্ডস, আমার রিলেটিভ সবাই বোঝা শুরু করলো। মানে রেডিও টুডেতে জয়েনের পরে তো আসলে মিডিয়া অটোমেটিক্যালি চলে আসছে, কাজ রেডিও টুডে ওয়াজ দ্য প্ল্যাটফর্ম, হ্যাঁ, ওইটা থ্রুতেই আমি কোনো না কোনো ভাবে কানেক্টেড হইতে পারছি অন্যান্য কি বলবো সবকিছুর সাথে। সো এরপরে হচ্ছে একটা ইয়া পাইতাম, সবাই চিনতো জানতো, ভাল লাগতো, এই তো। এরপরে যেটা হয়েছে যে কোভিডের ওই সময়টাতে আই গট ম্যারিড, অ্যান্ড দেন আমার বউ হচ্ছে, এটাকে আমি আসলে পজিটিভলি দেখি, সেটা হচ্ছে শি মানে ওই রেডিও টুডের মতো আচ্ছা কিছু রেস্ট্রিকশন দিয়ে দিল, ঠিক আছে তুমি এটা করতে পারবা আর এটা করতে পারবা না। ওকে, সো ওর করতে পারাটা হচ্ছে যেখানে বউ থাকবে না, যেখানে গার্লফ্রেন্ড থাকবে না, মানে যে ক্যারেক্টার গুলাতে যে ক্যারেক্টারটার সাথে বউ আর গার্লফ্রেন্ড নাই, তুমি এটা করতে পারবা, কাজ আমি এটা দেখতে পারবো না, আমার এটা ভাল লাগবে না। সো প্রিটি সিম্পল। সো প্রথম দিকে যে জিনিসটা হইতো যে অনেক ভালো ভালো অফার তখন না করে দিতে হবে আমাকে, না প্রথম দিকে আমি হয়তো করছি, দেখা গেছে যে একটু হালকা মনোমালিন্য করেও করছি, কিন্তু পরে দেখা গেল যে আলটিমেটলি এই কি বলবো, মানে ইফ আই সে যে ধর 50,000 টাকার জন্য আমি 5 লাখ টাকার একটা মানে মেন্টাল প্রেশার বা প্যারা কিনে নিচ্ছি, ব্যাপারটা এরকম, রাইট। সো তখন মনে হলো যে ওকে তাইলে এখন কি করতে হবে। দেন আমার বউ বলতো যে ভাই তুমি তো ডাক্তার, দেন হোয়াই ডোন্ট ইউ প্র্যাকটিস। ভেরি রাইট কোয়েশ্চেন। সো আচ্ছা হ্যাঁ তাই তো, আমি তখন চিন্তা করলাম যে আমি প্র্যাকটিস আসলেই করতেছি না, বা ওইভাবে করতেছি না, প্রপার প্র্যাকটিস যেটাকে বলে সেটা করতেছি না। সো আই ওয়াজ কমপ্লিটলি ওই যে 4-5 দিনের ইনকাম দিয়ে পুরা মাস খাইতেছি, ব্যাপারটা এরকম ছিল। এবং ইনকাম খারাপ ছিল না, অ্যাজ ইউ নো, যে একটা মানে বিজ্ঞাপনে এরকমও হয়েছে যে আমি যদি বলি একটা বিজ্ঞাপনে আমি ম্যাক্সিমাম ধর 1-1.5 লাখ টাকা পর্যন্ত চার্জ করতে পারছি একটা সময়, এবং সেটা হয়তো একদিন বা 2 দিনের একদিনের কাজ বা 2 দিনের কাজ ম্যাক্সিমাম, বুঝছিস না। সো ওই জায়গাটাতে তখন মনে হতো যে আরে এত দরকার নাই, হ্যাঁ। তো যেটা হলো যে একটা ওই জায়গাটাতে আমার বউয়ের একটা খুব সাপোর্ট ছিল যে না তুমি ডাক্তার হও, মানে দ্যাট শুড বি ইওর মেইন আইডেন্টিটি, রাইট, তুমি বাদ বাকি যা করার করো, আমার কোনো আপত্তি নাই। কিন্তু ওই যে একটা রেস্ট্রিকশন দিয়ে দিল যে বউ গার্লফ্রেন্ড, মানে যেগুলাতে হচ্ছে ওর রিয়েল লাইফের যে ওর যে ক্যারেক্টার ওর সেইটা রিপ্লেস না হয়ে যায়, বুঝতে পারছি, বুঝছিস। সো ওই জায়গাটা থেকে আর আমি চিন্তা করলাম যেহেতু আমি আসলে সবগুলার মধ্যে এত ইনভলভ হয়ে গেছে, আবার এমন না যে সবগুলাতে আমি খুব বেশি ইনভলভ, আমি সবগুলাতে হচ্ছে খুব লাইক থাকে না মানে সারফেস লেভেলে, আমি ডিপ লেভেলে যাই নাই যে আমি ওটা ছেড়ে দিলে আমার খুব কষ্ট লাগবে, খুব খারাপ লাগবে, এরকম না। দেন আই হ্যাভ ডিসাইডেড যে ওকে ফাইন আমার এখন আসলে ফুললি ডাক্তারিতে কনসেন্ট্রেট করা উচিত, বিকজ দিস ইজ গোয়িং টু বি মাই প্রফেশন। এবং আমি যদি বলি যে একটা রিয়েলাইজেশনও হইলো, মানে আফটার লং ডেজ যদি বলি থ্যাঙ্কস টু মাই ওয়াইফ, যে ও অ্যাটলিস্ট আমাকে এটা বুঝাইতে পারছে যে দিস আর দ্য থিংস, মানে এটাই ফিউচার, এটাই তোমাকে করতে হবে, এটাই কোর, তুমি কোরটাকে ঠিক রাখো, কারণ তুমি ডাক্তারি এখন করতেছো না, তুমি ডাক্তারিটা করবা কোন বয়সে গিয়া,
সো তুমি যদি এখন ডাক্তারিটাতে যদি কনসেন্ট্রেট না করো, আলটিমেটলি তো তুমি তো তোমার বেসিকটাই হারায় যাবে। সো দেন আমি আসলে প্ল্যান করলাম যে ওকে ফাইন, আমাকে এখন একটু ডাক্তারিতে ফুললি ফোকাসড হতে হবে। অ্যান্ড এই তো তারপর হচ্ছে এখন তো তোর নিজের একটা চেম্বার আছে, রাইট। কোথায় এটা? এটা হচ্ছে বসুন্ধরা আবাসিকের রূপায়ণ শপিং স্কোয়ারে। আর মূলত হচ্ছে ওইটা স্টার্ট করার সময় দ্যাট ওয়াজ ডেফিনেটলি স্ট্রাগলিং টাইম। হ্যাঁ, আবার নতুন করে স্টার্ট করতেছি, অ্যান্ড আই গট এ মানে কি বলবো মেন্টাল সাপোর্ট ফ্রম ইউ, অ্যান্ড স্টিল রাইট নাও তুই যেটা করছিস, মানে তুই তোর পরিচিত অনেক পেশেন্ট রেফার করিস আমার কাছে, মানে আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট দ্যাট। ডক্টর না ফাইন, বাট ওই তো ওই জিনিসটাও তো সবাইকে করতে হবে, তাই না? মানে ওই জায়গাটা তো ইয়ে করতে হবে। সো ওভারঅল আমি এখনো হচ্ছে তোর বিএটির অনেক পেশেন্ট পাই থ্রু ইউ, তাছাড়া হচ্ছে আরো অনেক আছে যাদেরকে তুই পাঠাইছিলি। এনিওয়ে, সো পয়েন্ট হচ্ছে যে ওই তো ডাক্তারিটাতে আমার যেটা হয়েছে যে আমাকে কনসেন্ট্রেশনটা এখন আমি ফুললি ফোকাসড অন ডেন্টিস্ট্রি। অ্যাট দ্য সেম টাইম হ্যাঁ ডেফিনেটলি মাঝে মধ্যে একটা দুটা কাজ, বিজ্ঞাপন বা অন্য কিছুর কাজ হইলে যেগুলাতে হচ্ছে আমার ওই স্পেসিফিক রেস্ট্রিকশনটা নাই, সেখানে আমি কাজ করি। দ্যাটস ইট। হ্যাঁ, গ্রেট। এখন কোনটা বেশি এনজয় করিস, মানে ভাবির যে থটটা ছিল যে বাকি জিনিসপত্রগুলো সেকেন্ডারি, ডাক্তারিটাই আসলে প্রাইমারি, বিকজ দ্যাট শুড বি ইয়োর আইডেন্টিটি। এখন এসে কি মনে হয়? এখন এসে মনে হয় যে ডেফিনেটলি, কাজ মানে আমি ওর ব্যাপারে একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে শি ইজ, আমি বলবো না প্রো ইসলামিক, ওই লেভেলে প্রো ইসলামিক না, বাট শি হ্যাজ দ্য রাইট, কি বলবো, মানে শি নোজ দ্য ইসলামিক থিংস, ও জানে। হ্যাঁ, তো ও জানার কারণে বাউন্ডারিজ গুলো জানে এবং আমাকে ওগুলো শেখায়। কাজ আমি যেটা হয়েছে যে আমার ইফ আই সে যে হ্যাঁ রিলিজিয়াসলি যে বিষয়গুলা, এগুলা ডেফিনেটলি উই হ্যাড লট অফ ল্যাকিংস। সো ওই জায়গাগুলো হচ্ছে ও আমাকে কারেক্ট করে দেয় যে দেখো দিজ আর নট, মানে এটা যে তুমি করতেছো আলটিমেটলি এটার ফিউচারটা কি, তুমি দেখো তুমি ডাক্তারি করো, তুমি ডাক্তারি করে টাকা আর্ন করো, তুমি যাই করতেছো দ্যাট উইল বি ইওর হালাল ইনকাম। অ্যাবসলিউটলি। সো আর বাদ বাকি তুমি যাই করতেছো এটা কিন্তু ফিউচারে গিয়া এটা তোমার হালাল, মানে হালাল হবে কি না, মানে ম্যাক্সিমাম থিং উইল বি হারাম একদম, মানে ওর থট প্রসেস অনুযায়ী। সো তখন মনে হলো যে না ঠিক আছে, অ্যান্ড হালাল ইনকামে আসলে অল্পতেই না খুশি থাকা যায়, মানে আলহামদুলিল্লাহ চলে যাচ্ছে, মানে আর্নিং যাই হোক না কেন, ওভারঅল একটা বরকত আছে। রাইট, এক্স্যাক্টলি যেটা। গ্রেট দোস্ত, থ্যাংক ইউ সো মাচ এতটা সময় আমাদের সাথে কথা বলার জন্য। মানে আমার মনে হয় আমরা গল্প করলে, আমরা এখন যখন চায়ের আড্ডায় বসি তখন কথা শেষ হয় না, আরো 2-3টা এপিসোডের টাইম পার হয়ে যাবে মনে হচ্ছে। অ্যাবসলিউটলি, ইনশাআল্লাহ আমরা আরো কানেক্টেড থাকবো, ইনশাআল্লাহ। এন্ড গুড লাক ফর অ্যাসপেরিয়া ডেন্টাল স্টুডিও। থ্যাংক ইউ সো মাচ। ইটস আ ওয়ান্ডারফুল ইনিশিয়েটিভ, এবং আই এম শিওর ইনশাআল্লাহ আজ থেকে 5 বছর বা 10 বছর পরে তুই দেশের অন্যতম নামকরা ডেন্টিস্ট হয়ে যাবি ইনশাআল্লাহ। এটাই চাওয়া এখন আমার। এবং দেখ একটা জিনিস আমি বলি যে আমি যদি মিডিয়া, আমি উইথ ডিউ রেসপেক্ট, হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে মিডিয়া ওয়ার্ক আমি করে আসছি, মিডিয়া থেকে অনেক টাকাও ইনকাম করছি, বাট আমি টাকাগুলো ধরে রাখতে পারি নাই। ওকে, এটার একটা রিজন হচ্ছে যে মিডিয়া থেকে তুমি ধরো 5 টাকা ইনকাম করতেছো, তোমাকে শো অফ করতে হবে 10 টাকার। রাইট, বিকজ তুমি পয়েন্ট, মানে তুমি একটা আইফোন ইউজ করো না, তুমি তোমার আশপাশে সবাই আইফোন ইউজের, তোমাকে ইভেন আইফোনের লেটেস্ট মডেল ইউজ করতে হবে। তোমার আইফোন দরকার নেই, তোমার আইফোন দরকার নেই, বাট তোমাকে ওটা ইউজ করতে হবে। এইটার জন্য তোমাকে মানে হুদাই একটা টাকা খরচ করতে হবে, সিম্পল। মানে শো অফটা তোমাকে করতে হবে, আদারওয়াইজ তুমি যে একটা পাবলিক ফিগার, এই জিনিসটা আসলে অন্যরকম ভাবে তোমাকে পোর্ট্রে করতে হবে। এবং এটার জন্য কিন্তু সাধারণ মানুষেরও দায় আছে, রাইট? কারণ ওরাও তখন চিন্তা করে, ও আচ্ছা আপনি এই ফোন ব্যবহার করেন, রাইট। মানে ইভেন আমার মনে আছে, আমি তোরে বলি, আমার 2012 সালে আমি এই জায়গাটাতে একটু এক্সপ্লেইন করে আসি। সেটা হচ্ছে 2012 সালে মনসুবা জনসন রিলিজের পরে, তখন তো ভাই আমি স্টুডেন্ট, তখন আমি পাসও করি নাই, রাইট? সো আমি স্টুডেন্ট, আমি বাসে উঠি। সো এই বাসে ওঠার পরে তখন তো মাস্কের প্রচলনও ছিল না। সো এখন কেউ না কেউ হয়তো নাটকে দেখছে বা সামথিং লাইক দ্যাট, এবং সে হয়তো আমার জানে যে আমি রেডিওতে কাজ করি, হয়তো লিসনার। সো একবার মনে আছে এরকম যে মানে বাস থেকে নামার পরে একজন বলতেছে আপনারা বাসে উঠেন, মানে বলছিলি এই কথাটা আমাকে মনে আছে তোর, যে বনানীতে নাইমা হচ্ছে 27 নম্বরে উঠছিলাম হল থেকে, মোস্ট প্রবাবলি বিকেলে কোনো একটা শো দিছিল, তো বনানীতে নেমে হাইটা যাচ্ছি, পিছন থেকে একজন ডাক দিয়ে আমারে বলতেছে, একটা মেয়ে ইভেন বলতেছে যে ভাই আপনি সাবরি ভাই না? জি। আপনারও বাসে উঠেন। মানে ওইটা জিনিসটা হচ্ছে যে
তুমি আর নর্মাল নাই, তুমি হচ্ছে এখন পাবলিক ফিগার বা তুমি সেলিব্রিটি বা হোয়াট এভার ইট ইজ, তুমি বাসে উঠতে পারবা না। এখন এই বাসে ওইটার পর থেকে কিন্তু মাইন্ডসেট হয়ে গেছে যে না আমার তো তাহলে বাসে ওঠা যাবে না, তাহলে আমাকে এখন সিএনজি তে চড়তে হবে। and you started that. I started this. আমি তোরে বলি, আমি তোরে একটা মজার ঘটনা বলি। আমার কলেজে, ঢাকা ডেন্টাল কলেজে যখন আমার ইন্টার্নশিপ চলে, আমি তখন আমাদের এখনকার ইন্টার্নের স্যালারি বাড়ছে মোস্ট প্রবলি 20,000 টাকা, তো তখন স্যালারি ছিল হচ্ছে 10,000 টাকা। সো 10,000 টাকা ওয়াজ মাই স্যালারি। আর আমি প্রতিদিন সিএনজিতে ধানমন্ডি থেকে মানে ম্যাক্সিমাম কলেজের বাসে যাওয়া আসা করতে পারতাম না, দেখা যেত যে মিস করতাম, কারণ একদম সকালে 7টার আগে নিয়ে যেত বাস। তো আমার হ্যাঁ তখন হচ্ছে সিএনজিতে 27 নাম্বার থেকে মিরপুর 14 যাওয়া আসা করতে মিনিমাম 500 থেকে 600 টাকা লাগে পার ডে, রাইট? ঠিক আছে, তাহলে এখন হিসাব কর যে 10,000 টাকা আমি কামাইছি মাসে, যদি আমি 25 বা 30 দিন বা 25 দিনও যদি আমাকে ডিউটি করতে হয়, 14-15 হাজার হচ্ছে আমার সিএনজি মানে ভাড়া চলে যাচ্ছে, শুধু ওইটুক, বাদ বাকি খরচ বললাম না। তো পয়েন্ট হচ্ছে যে তোকে শো অফটা করতে হচ্ছে, বিকজ তুমি নর্মাল নাই, তুমি বাসে উঠতে পারবা না। মানে যে জায়গায় 10 টাকার বাসে তুমি 27 নাম্বার থেকে মিরপুর 10-এ যাইতে পারতাম, এরপর একটা লেগুনাতে 5 টাকায় আমি হচ্ছে 14 নাম্বারে মরে যেতে পারতাম, মানে 15 টাকায় যে কাজ আমার ডান, সে জায়গায় আমাকে 300 টাকা খরচ করতে হচ্ছে। বিকজ ইটস অল অ্যাবাউট শো অফ, নাথিং এলস। মানে যেহেতু তোমাকে মানুষ চিনে, ওখানে চলে যায় আর কি, যেহেতু মানুষ তোমাকে চিনে, নাথিং এলস। তো এই জায়গাগুলোতে হয়েছে কি যে ওই যেটা বলতেছিলাম যে তোমার আর্ন অনেক হইলেও তোমাকে বার্ন করতে হয়েছিল অনেক। সো এখন যেটা হয়েছে যে ওকে আই এম আর্নিং যতটুকুই আলহামদুলিল্লাহ, মানে ওই বার্নটা নাই যে এক্সট্রা শো অফ করতে হবে, এক্সট্রা এটা করতে হবে, এক্সট্রা ওটা করতে হবে, নট নেসেসারিলি। এই হচ্ছে বিষয়। না, ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল দোস্ত, থ্যাংক ইউ সো মাচ। ইনশাআল্লাহ আমরা আরো কানেক্ট করবো নি, আরো কথাবার্তার সুযোগ হবে। ভেরি গুড লাক টু ইউ। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড ভেরি গুড লাক টু সালমান শো ইভেন। ঠিক আছে, আমিও চিন্তা করছি যে ওকে আমি এখন আসলে প্রফেশনাল পডকাস্টের দিকে যাইতে চাই। সো বিকজ তোরটা তো মানে ডেফিনেটলি ইটস অলসো প্রফেশনাল, বাট আমি একটু নিশ লাইক ডেন্টিস্ট্রির একটা পডকাস্ট নিয়ে প্ল্যান করছি। সো উইশ মি লাক অলসো। অফ কোর্স, ইনশাআল্লাহ ওটা আরো অনেক ভালো হবে। থ্যাংক ইউ দোস্ত, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।